আচ্ছা, তো সম্ভবত তানজিলের একটা প্রশ্ন ছিল যে ব্লগারে বা ব্লগ স্পটে সে যখন ফোন থেকে তার থিমটা বা তার সাইটটা যখন ভিজিট করতেছে, সে আসলে প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতেছে, এরপরে নিচে একটা অপশন পাচ্ছে মানে ওয়েব ভিউটা দেখার জন্য। মোবাইল থেকে সে ওয়েব ভিউটা দেখতে পাচ্ছে, মোবাইলের জন্য রেসপন্সিভ ভিউটা সে দেখতে পাচ্ছে না। তো যে কাজটা করতে হবে, আমরা একটু ব্লগারে যাই, এটা খুব জটিল কোনো কাজ না, বা ব্লগ স্পটে গিয়ে একটু দেখাই, এটা খুব জটিল কোনো বিষয় না। সামান্য একটু আমাদেরকে আমাদের যে ডিজাইনটা আছে এটাকে একটু মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। আচ্ছা, জাস্ট এখান থেকে আপনারা থিম অপশনটাতে যাবেন। থিম অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন মেনু, এখান থেকে জাস্ট মোবাইল সেটিং এটাতে যাবেন। যাওয়ার পর দেখেন বলছে যে ডু ইউ ওয়ান্ট টু শো ডেস্কটপ অর মোবাইল থিম অন ইউর মোবাইল ডিভাইস। অর্থাৎ আপনি যখন মোবাইল থেকে এই সাইটটাকে যখন ভিজিট করবেন, তখন আপনি কি ডেস্কটপে যে রকম ভিউটা দেখা যায় ওই রকমই দেখতে চাচ্ছেন, নাকি আপনারা মোবাইল ফোনে যেরকম রেসপন্সিভ ডিজাইন দেখা দেখা উচিত সেই রকম দেখতে চাচ্ছেন। তো জাস্ট আপনারা এখান থেকে মোবাইল ফোনের জন্য এই মোবাইল ডিভাইসটাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এতটুকু আমাদের দরকার নেই, জাস্ট এইটুকু করে দিলেই হবে। আমাদের যে মোবাইল ফোনের যে ভিউটা এটা, জাস্ট এখান থেকে আপনারা চাইলে প্রিভিউ করতে পারেন। একটু প্রিভিউ করি। আচ্ছা, এখানে ডেস্কটপ আছে, মোবাইল ফোন আছে, তার থেকে আরো ছোট ডিভাইস আছে। এটা এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে ট্যাবলেট বা ট্যাব। এটা হচ্ছে মোবাইল ফোনে আমাদের সাইটটা এরকম দেখাবে। আচ্ছা, রোটেট করলে এরকম দেখাবে। এখান থেকে আমরা জাস্ট প্রিভিউটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। আচ্ছা, তো সেভ তো করে দিলাম, এখন আসলে এটা পারফেক্টলি কাজ করছে কিনা এটা একটু আমরা চেক করব। প্রিভিউ তো দেখলাম, প্রিভিউ দেখে আমরা এটা সেভ দিলাম, এখন একটু দেখি যে এটা আসলে পারফেক্টলি কাজ করছে কিনা। আমরা জাস্ট আমাদের যে সাইটটা পোর্টফোলিও হিসেবে তৈরি করা ছিল এখানে যাব। যাওয়ার পর এখান থেকে ইন্সপেক্ট অপশনটাতে যাব, অর্থাৎ জাস্ট মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট অপশনটাতে যাব। যাওয়ার পর এখানে একটা অপশন আমাদেরকে দিবে, সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা জাস্ট এখানে দেখেন টগল ডিভাইস টুলবার, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের মোবাইল ডিভাইসের জন্য বা ছোট ডিভাইসের জন্য আমাদের কি রকম ভিউ আসবে এটা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা আসলে এখানে রেসপন্সিভনেসটা চেক করতেছি যে আমাদের পেজটা যদি আমরা একটা ছোট ডিভাইসে দেখি তাহলে এই লেখাগুলো ভেঙে যায় কিনা। দেখেন, আমরা যখন ডেস্কটপে দেখছিলাম তখন আমাদের কিন্তু এই যে নামটা ছিল এটা কিন্তু একটা লাইনে ছিল, কিন্তু এখন মোবাইল ডিভাইসগুলো যেহেতু ছোট, যার কারণে এখানে এটা ভেঙে দুই লাইনে চলে আসছে। আচ্ছা, যদি এটা রেসপন্সিভ না থাকতো বা রেসপন্সিভ যদি না হতো, তাহলে কি হতো যে এই আরাফাত হোসেন যে এই যে নামটা বা এই যে একটা লাইনে যে লেখা ছিল এটা একটা লাইনেই থাকতো। দেখা যাচ্ছে যে কিছু টেক্সট হয়তো এইদিকে বাইরে চলে যেত, কিছু এই দিক থেকে হয়তো কিছু টেক্সট বাইরে চলে যেত। আচ্ছা, এই দেখেন আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা যে লেখা এটা কিন্তু এক লাইনে ছিল। তো এটা তখন যখন রেসপন্সিভনেস আমরা চেক করতেছি দেখবো যে এটা দুইটা লাইনে আসতেছে। আচ্ছা, তারপর নিচের ডিজাইনগুলো দেখি। নিচের ডিজাইনগুলো মোটামুটি পারফেক্ট আছে। দেখেন, এই যে মাই প্রফেশনাল স্কিল এটা ছিল হচ্ছে পাশে। আচ্ছা, আমি একটু আরেকটা ট্যাব ওপেন করে দেখাই। দেখেন, এখান থেকে চাইলে আপনারা ভিউ ওয়েব ভার্সন এটাও দেখতে পারেন। একটু দেখাই যে ওয়েব ভার্সন আসলে কিভাবে দেখায়, আমরা এখানে মোবাইল ফোন থেকেও দেখতে পারবো। আচ্ছা,
ঠিক আছে, আমরা এখান থেকে দেখেন রেসপন্সিভনেস চেক করতেছি। আমরা এখান থেকে একটা কাজ করব, আমাদের যে কোনো একটা মোবাইল ডিভাইসে অপশনটাকে এখানে সিলেক্ট করে দিব। যেমন ধরেন যে গ্যালাক্সি S5 ছিল, মোটো G4 ছিল, পিক্সেল 2 বা পিক্সেল 2 XL এই ধরনের, বা আইফোন SE 6 7 বা দেখা যাচ্ছে যে এই ধরনের ডিভাইস থেকে আমরা যদি চেক করতে চাই যে আমাদের এই পোর্টফোলিও সাইটটা কি রকম দেখা যাবে, আমরা কিন্তু চাইলে এখান থেকে এটা চেক করতে পারি। তো আমরা একটু গ্যালাক্সি S5 এ চেক করে দেখি। আচ্ছা, আমরা যদি গ্যালাক্সি S5 থেকে ব্রাউজ করে আমাদের সাইটটাকে যদি দেখতে চাই, তাহলে আসলে এরকম দেখা যাবে। একটু কম্পেয়ার করি যে ওয়েব ভার্সন আমরা দেখছি যে একটা লাইনে এখানে লেখা আছে নামটা আমাদের, এখানে দেখছেন যে যেহেতু জায়গাটা হয় নাই বা স্ক্রিন যেহেতু ছোট, আর মোবাইল ডিভাইসের তো স্ক্রিনটা ছোট, যার কারণে এটাকে দুই লাইনে ভাগ হয়ে চলে আসে। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটাও দুই লাইনে ভাগ হয়ে চলে আসছে। এরপরে দেখেন অ্যাবাউট মি সেকশন, তারপর হচ্ছে আমার সম্পর্কে কিছু লেখা বা আমার ছবিটা এবং হচ্ছে মাই প্রফেশনাল স্কিল, এটা কিন্তু একটা সিরিয়ালে আসছে। আর আমাদের এখানে দেখেন এটা ছিল পাশাপাশি, অর্থাৎ এই তিনটা কলাম কিন্তু ভেঙে গেছে, বা একটার পর একটা কলাম সিরিয়ালে আসছে, কারণ আমাদের মোবাইল ডিভাইসের স্ক্রিনটা অনেক ছোট। আমাদেরকে এখানে দেখতে হবে এইভাবে আমরা এত বড় ভিউ বা দেখাচ্ছে এত বড় জায়গা, এতটুকু স্পেস আমরা পাচ্ছি না। তো এই কারণে এটাকে রেসপন্সিভ করার জন্য, আসলে এখানে রেসপন্সিভ করার জন্য বেশ কিছু কোড আছে বা বুটস্ট্র্যাপ আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা আমাদের মোবাইল ফ্রেন্ডলি, এবং দেখা যাচ্ছে যে আমরা যদি এখান থেকে মোবাইল ভিউটা যদি চালু করে দিই সেটিংস থেকে, থিম থেকে, দেন আমরা মোবাইলে এইভাবে সুন্দরভাবে দেখতে পাবো। কোথাও কোনো দেখেন ভেঙে যায় নাই, দুই পাশে সুন্দরভাবে স্পেস, মানে একটু স্পেস বা মার্জিন প্যাডিং রাখা হয়েছে, এবং সবগুলো সার্ভিস এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। দেন আমরা কতগুলো প্রজেক্ট করছি, কতগুলো কাজ করছি সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে পোর্টফোলিওটাতে একটু হয়তো এটা ভেঙে গেছে বা ভেঙে যায় নাই, ওদের ইমেজটাই হচ্ছে গতকাল এরকম দেখাচ্ছিল আর কি। একটু দেখি যে হ্যাঁ, আমাদের ইমেজটাই মোটামুটি এইরকমই ছিল, একটার সাথে একটা মানে লেগে ছিল। এখন এই ইমেজগুলো আসে দেখেন পরপর, একটার পর একটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ফর্মটা, এই ফর্মটা ছিল কত বড়। এখানে এই ফর্মটা কিন্তু সুন্দরভাবে আমাদের মোবাইল ডিভাইসে মানে যতটুকু আসা দরকার ঠিক ততটুকুই আসছে, অ্যাড্রেসগুলো সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। তো তানজিলের বিষয়টা যেটা ছিল যে জাস্ট থিম থেকে এখানে গিয়ে মোবাইল সেটিং এ গিয়ে এখান থেকে আপনাকে যে ডু ইউ ওয়ান্ট টু শো ডেস্কটপ অর মোবাইল থিম অন মোবাইল ডিভাইস, জাস্ট এখান থেকে মোবাইল সেভ করে দিতে হবে এবং আপনাকে জাস্ট সেভ বাটনটাতে ক্লিক করতে হবে। এইটুকুই ছিল কাজ। স্যার এটা তো আপনার মোবাইল রেসপন্সিভ হলো, জি, কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি যে এটা করার পরে আপনি ধরেন এই যে প্রিভিউ যদি দেন, প্রিভিউ দেওয়ার পরে যে অপশনটা আসে যে আমরা যে পোস্ট করছি, আপনি যে পোস্ট করছেন যে পোর্টফোলিওর আইটেমগুলা, জি, জি, ওইগুলো আগে শো করতেছে, তারপরে গিয়ে আপনার ভিউ ওয়েব ভার্সন দিলে গিয়ে আপনার পোর্টফোলিও শো করতেছে। আচ্ছা, আমি বলতেছি যে স্যার সরাসরি পোর্টফোলিওটা শো করবে ইউআরএলটা দিয়ে। আচ্ছা আচ্ছা, মোবাইল ভার্সনটাতে আসতেছে না? না। আচ্ছা দেখেন, আমি আমার এই থিমটাকে এখন জাস্ট মোবাইল ভার্সনে সেভ করলাম। আপনারা একটু মোবাইল থেকে যদি কেউ থাকেন, এখান থেকে মোবাইল থেকে এটাকে ভিজিট করে এখন দেখতে পারেন যে আসলে কেমন দেখাচ্ছে। আশা করি যে মোবাইল থেকেও একদম আমি করতেছি। ঠিক আছে, দেখেন। জি ঠিক আছে। এখন ঠিক আছে। তো যে বিষয়টা হলো যে জাস্ট এখান থেকে এই যে মোবাইল সেটিংসে যখন আপনারা যাবেন, যাওয়ার পর এখানে কাস্টমের এখানে আর এই লোডিং পেজটাকে চেঞ্জ করা যায় কিভাবে? আচ্ছা, ওইটা দেখতে, ওটা সেটিংস থেকে না? দেখতে হবে। আচ্ছা প্রথমে যে লোডিং পেজ ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরে একটা কোড আছে, ওই কোডটা আসলে চেঞ্জ করে দিলে তখন অন্য একটা লোডিং পেজ চলে আসে। মানে ওগুলোকে বলা হচ্ছে লোডার। এই কোডটাই তো, মানে এই কোডটা ঠিক কোন নামে আছে একটু বলতে পারেন? এটা দেখছিলাম, ভুলে গেছে, আবার দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে আপনারা আলোচনা করে দেখে নিন, সমস্যা নাই। আমি আরো একদম আওলাই ফেলছিলাম, সাইটটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল কোডে এই ঝামেলা করতে যায়, পরে আবার হচ্ছে থিম আপলোড করে আবার নতুন করে করছি। আচ্ছা, এখানে কিন্তু আহসান হাবিব এটা ভেঙে গেছে। আওলাই নাই আহসান হাবিব, আর কিছু কিছু আইকনের ক্ষেত্রে এমন একটা অবস্থা হয়েছে স্যার, মানে আইকন গুলা খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, অনেক সময় আইকন মানে ম্যাচ করে না। ভাষায় যেগুলা ইউজ করি না ওইভাবে আইকন গুলা ইউজ করছে। যেমন এই যে আসান ভাই রিফান্ডের এখানে মানি আইকন ইউজ করছে, মানি লেখছে। রিফান্ড পলিসির যে আইকন আছে মূলত ওই পলিসি আইকন পাওয়াই যায় না। স্যার
এটা স্যার হচ্ছে একটু রিলোড দিয়ে দেখেন তো স্যার, এরকম তো হওয়ার কথা না, কিন্তু নিচে চলে গেছে একটা স্যার। হ্যাঁ ওটাই আমি বললাম যে ওটা একটা কিন্তু ভেঙে গেছে আর কি। আমারটা তো ঠিক দেখাচ্ছে স্যার আর কি। আচ্ছা ঠিক আছে, আবার লোড দিয়ে দেখি, হয়তো ডিভাইসের কারণে হতে পারে। আচ্ছা লোডারটা আটকে গেছে। ক্রোমিতে একটা সমস্যা হচ্ছে স্যার, খুবই ঠিক আছে, তারপর দেখাই দিই যদি অন্য কারো প্রবলেম হয় বা কেউ যদি এটাকে চেঞ্জ করতে চায়। জি স্যার। তো ফেভ আইকনটা চেঞ্জ করার জন্য জাস্ট এই সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখবেন এখানে অনেক অপশন আছে। এখান থেকে আপনারা একটা অপশন পাবেন যে ফেভ আইকন, এখান থেকে জাস্ট যাবেন, আপনাদের ফেভ আইকনটা এখান থেকে চুজ করবেন, আপলোড করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। তো বিষয়টা হচ্ছে যে ফেভ আইকনের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটা হচ্ছে 16x16, অর্থাৎ ফেভ আইকনটা হতে হবে, এই যে দেখেন এই যে ফেভ আইকনটা এখানে দেওয়া আছে, এটা হতে হবে 16x16, 16 পিক্সেল বাই 16 পিক্সেল। এই সাইজটা হচ্ছে ফেভ আইকনের জন্য মানে নির্দিষ্ট করে দেওয়া, আপনাকে এই সাইজেই দিতে হবে। তো আপনারাও আপনাদের যে ফেভ আইকনটা আপনারা এখানে ইউজ করতে চাচ্ছেন সেটা 16x16 এই সাইজের করে নিয়ে দেন এখানে আপলোড দিবেন। আচ্ছা আহসান হাবিবেরটাই দেখাই, যে এখানে আহসান হাবিব কিন্তু দেখেন যে ছোট্ট করে তার একটা ইমেজ এখানে দিয়ে রাখছে। তো এটার সাইজটাও সে হয়তো আগে ঠিক করে নিয়ে দেন এটা সেম সাইজ স্যার। আমার এটা 98 বাই 98 দেয়া আছে স্যার। স্কোয়ার দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা স্কোয়ার দেয়া আছে। ঠিক আছে, ওরা নরমালি আপনাকে বলেই দিবে যে ফেভ আইকনগুলোর সাইজ দেওয়া লাগে হচ্ছে 16x16। আপনি দিবেন সমস্যা নেই, স্কোয়ার দিলে ওটা নিয়ে দিবে, ওটা হচ্ছে ঠিকভাবে নিয়ে নেবে। স্কোয়ার দিলে হয় কি সেন্টারে ফিট হয়ে যায়। জি স্যার, স্কোয়ার দিয়ে আমি হচ্ছে আমার এখানে ওই যে এই কেবিটা আছে, কেবিটা কমাই দিয়েছে, আমার হচ্ছে 80 কেবির মধ্যে করে রাখছি। আচ্ছা ঠিক আছে, ওটা আরো ছোট করে দিবেন, কারণ এটা আপনার পেজের লোডিং স্পিডটাকে বাড়াই দিবে। ওকে স্যার। আচ্ছা আমরা যখন এসইও এর পার্টগুলো নিয়ে যখন আলোচনা করব, তখন এই পেজের লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায়, কিভাবে মানে লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায়, লোডিং টাইমটা কিভাবে কমানো যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এটা গুগল খুব ভালোভাবে এটাকে অবজার্ভ করে বা সেটাই খুব ভালোভাবে দেখে যে কোন পেজটার লোডিং টাইমটা কেমন। যদি পেজটার লোডিং টাইমটা খুব বেশি হয় তাহলে কিন্তু আপনারাই চিন্তা করেন সচরাচর আপনারা সেই ধরনের পেজগুলোকে ভিজিট করতে চান না। তো অবশ্যই পেজের লোডিং স্পিডটা বাড়াতে হবে এবং চেষ্টা করতে হবে যে যেই ইমেজগুলো বা দেখা যাচ্ছে যে যেই সাইজের ইমেজ যেখানে ইউজ করতে বলা হয়েছে ঠিক ওই সাইজের ইমেজ এবং দেখা যাচ্ছে ফাইল সাইজটা, ইমেজের ফাইল সাইজটা সবসময় ছোট রাখার চেষ্টা করুন। এতে করে আপনাদের ওয়েবসাইট বা আপনাদের ওয়েব পেজের লোডিং স্পিডটা বেড়ে যাবে এবং লোডিং টাইমটা কমে যাবে। আর যত লোডিং টাইম কম হবে এখান থেকে ভিজিটররা তত বেশি কমফোর্টেবল ফিল করবে ওই সাইটটাকে ভিজিট করতে। আপনারা নিজেরাই যদি চিন্তা করেন যে একটা ওয়েবসাইটে গিয়ে যদি সেটা যদি বারবার লোডিং নিতেই থাকে তাহলে কিন্তু ওইটা ইউজ করে খুব একটা মানে আপনারা কমফোর্টেবল ফিল করেন না। তো এই কারণে এই লোডিং স্পিডটা বাড়াতে হবে আমাদেরকে। আচ্ছা গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর কাজ করে, কারো আইডিয়া আছে, জানা আছে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর কতগুলো? না স্যার, তবে ফ্যাক্টর আছে অনেকগুলা, তবে স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না। আচ্ছা গুগল এখন নরমালি 200টার উপরে 200 প্লাস গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরকে অ্যানালাইসিস করে, দেন তারা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং দেওয়ার চিন্তা ভাবনা করে। এখন বিষয়টা হচ্ছে যে এই 200 কয়েকটা স্যার আমি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা যখন এসইও পার্টে যাব তখন বিস্তারিত আলোচনা করব। তো গতকাল আমি একটু দেখছিলাম যে র্যাঙ্কিং ফ্যাক্টর নতুন কিছু অ্যাড হলো কিনা। তো আমি গতকালকে খুঁজে পাইছি যে 209টা র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাড হয়েছে, মানে অলরেডি গুগল এখন বর্তমানে রানিং আছে আর কি। প্রতিনিয়তই ফ্যাক্টর চেঞ্জ করতেছে, আপডেট করতেছে, ফ্যাক্টর চেঞ্জ করতেছে, আপডেট করতেছে, আবার নতুন ফ্যাক্টর অ্যাড করতেছে, এরকম। এটা খুবই ভালো বিষয়, কারণ গুগলের সার্ভিস যত বেশি উন্নত হবে আমরা ইউজাররা তত বেশি মানে স্বাচ্ছন্দ্যের সাথে এটাকে ইউজ করতে পারবো। কারণ গুগলের বা দেখা যাচ্ছে যে এদের মেইন টার্গেটটা হচ্ছে বা সার্চ ইঞ্জিনের মেইন টার্গেটটা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা দেখা যাচ্ছে যারা ব্রাউজ করতেছে তাদের স্যাটিসফ্যাকশনটা তারা খুবই ভালোভাবে এখানে এনশিওর করে। আচ্ছা ব্লগারে আসার পর নরমালি আপনারা এই যে পোস্ট দুটো দেখতে পাবেন যে হ্যাঁ এই পোস্ট দুটো আপনি হচ্ছে আপনার পোর্টফোলিও সেকশনে অ্যাড করে রাখছেন, সেই পোস্ট দুটো দেখতে পাবেন। তো বিষয়টা হচ্ছে ব্লগার বা ব্লগ স্পট এরা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের পার্সোনাল যে চিন্তা ভাবনা বা দেখা যাচ্ছে আমাদের কোনো বিষয় সম্পর্কে যে জ্ঞান এগুলো আসলে ব্লগের মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে প্রকাশ করার জন্য এই ব্লগ স্পট বা এই যে ব্লগারটা তৈরি করা।
যে এখানে আপনি কিছু লিখবেন, হতে পারে সেটা ফটোগ্রাফি সম্পর্কে, হতে পারে সেটা রান্না বান্না সম্পর্কে, হতে পারে কোনো বই মানে বই বা দেখাচ্ছে এই ধরনের কোনো কিছু, বা রিভিউ হতে পারে। এই ধরনের লেখালেখির জন্য আসলে গুগল আপনাদেরকে ফ্রিতে এই ব্লগ স্পটটা দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যার কারণে এই পোস্টগুলো এখানে সবার সামনে অ্যাভেলেবল থাকে সব সময়। আচ্ছা, এখানে কিছু সেটিংস এর কিছু বিষয় আছে, আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে টাইটেলটা বা আপনি যে আপনার পেজের যে টাইটেলটা আছে এটা চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ব্লগের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি কোনো প্রাপ্তবয়স্কদের জন্য যদি কোনো কন্টেন্ট লিখেন সেটা আপনি এখান থেকে অবশ্যই এটা অন করে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স প্রপার্টি আইডি যেটা আছে সেটা আপনারা এখান থেকে এই যে ফ্যাব আইকন ইউজ করতে পারেন। প্রাইভেসি যেটা ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা আমাদেরকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করে রাখতে হবে, তাছাড়া কেউ এটা সার্চ ইঞ্জিন থেকে খুঁজে পাবে না। এটা আমরা ভিজিবল করে রাখতে পারি, অথবা এটা আমরা আনভিজিবল বা দেখাচ্ছে এটাকে ডিসেবল করেও রাখতে পারি যদি আমাদের পেজটাতে মেইনটেনেন্সের কাজ চলে। অনেক সময় আপনারা বিভিন্ন সাইট ভিজিট করতে গিয়ে দেখবেন যে পেজের মেইনটেনেন্সের কাজ চলছে, সার্ভার নট রেসপন্ডিং এই ধরনের কথা বলে। তো আপনারা যদি এখান থেকে অফ করে রাখেন, আপনার পেজের যদি কোনো মেইনটেনেন্সের কাজ করেন, দেন আপনি এই ভিজিবিলিটিটা এখানে অফ করে রাখতে পারেন। আচ্ছা, এটা অ্যাড্রেসটা দেওয়া আছে, যদি আপনার কোনো কাস্টম ডোমেইন থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এগুলো একটু অ্যাডভান্স বিষয়, আপনাদের এগুলো না জানলেও সমস্যা নাই। আচ্ছা, এটা বলছে যে মেইন পেজটাতে কতগুলো পোস্ট শো করবে সেটা এখান থেকে নাম্বারটা বলে দেওয়া আছে। আচ্ছা, কমেন্ট লোকেশন, আসলে আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টটাকে নিচে দেখাবে না পাশে দেখাবে না কোথায় দেখাবে, এটা হচ্ছে আপনি এখান থেকে বলে দিতে পারেন। তারপর বলছে হু ক্যান কমেন্ট, এখান থেকে কারা কমেন্ট করতে পারবে এটা আপনি বলে দিতে পারেন। তো এখানে নরমালি কি আছে যে গুগল ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট বা ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যারা গুগল অ্যাকাউন্ট প্রোভাইড করবে তারাই হচ্ছে এখান থেকে কমেন্ট করতে পারবে। আপনি চাইলে তো চেঞ্জ করে দিতে পারবেন যে এনিওয়ান, মানে গুগল অ্যাকাউন্ট থাক আর না থাক কেউ, যে কোনো কেউ এসে এখানে কমেন্ট করতে পারবে। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে ফেসবুকে অনেক সময় এরকম হয় যে পাবলিক পোস্ট যেগুলো থাকে ওইখানে সবাই কমেন্ট করতে পারে। আবার দেখবেন যে কোথাও একটু কাস্টম প্রাইভেসি ইউজ করা আছে, ওইখানে আপনি তার ফ্রেন্ড না হলে কমেন্ট করতে পারছেন না, বাস দেখাচ্ছে আপনি তাকে লাইক দিচ্ছেন বা দেখাচ্ছে সেটা শেয়ার করতেছেন, কিন্তু ওখানে কমেন্ট করতে পারছেন। তো এইভাবে কমেন্টগুলোকে আপনারা ফিল্টারিং করতে পারেন। আচ্ছা, রিডার কমেন্ট ক্যাপচা, এটা হচ্ছে যে কেউ যদি কমেন্ট করতে চায় ওইখানে আপনাকে একটা ক্যাপচা পূরণ করে দেন আপনাকে ওই কমেন্টটাকে পোস্ট করতে হবে। আচ্ছা, পোস্ট ইউজিং ইমেল, আচ্ছা এগুলো এত বেশি না জানলেও চলবে, আমাদের এত ডিটেইলসে যাওয়ার এখন আপাতত প্রয়োজন নাই। মেটা ট্যাগ বা দেখা যাচ্ছে যে এরর এন্ড, ঠিক আছে। আচ্ছা, ক্রাউডস এন্ড ইন্ডেক্সিং, আচ্ছা এনেবল কাস্টম রোবট টেক্সট, এটা হচ্ছে এসইও এর কিছু ব্যাপার স্যাপার যে গুগল সবসময় আপনাদের সাইটটাকে ভিজিট করে বা আপনাদের সাইটগুলোকে তারা ক্রাউল করে দেখে যে এখানে কতগুলো লিংক আছে, কি ধরনের পোস্ট হচ্ছে বা কি ধরনের কন্টেন্ট কোয়ালিটি, এগুলো গুগল এখানে চাইলে আপনাদেরকে সবচেয়ে কোনো সময় তারা আপনাকে না জানিয়ে ভিজিট করে যায়। তো আপনি চাইলে এটাকে এনেবল রাখতে পারেন, ডিসেবলও রাখতে পারেন। আচ্ছা, মনিটাইজেশন যদি থাকে এনেবল কাস্টম অ্যাড ডট টেক্সট, অর্থাৎ আপনার এখানে যদি প্রচুর পরিমাণ রিডার বা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ভিউয়ার যদি থাকে আপনি এখান থেকে মনিটাইজেশন অন করে রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে কন্টেন্ট ইম্পোর্ট করতে পারেন, ব্যাকআপ কন্টেন্ট গুলো রাখতে পারেন, সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে আরো অনেক বিষয় আছে, তো আপাতত আমাদের এতটুকু না জানলেও চলছে, আমরা জাস্ট এটাকে আমাদের একটা পোর্টফোলিও হিসেবে ফ্রিতে জাস্ট ইউজ করতেছি। তো আমরা যেটুকু ডিজাইন করব গত দিনে অলরেডি আলোচনা করা হয়েছে, এবং আপনারা সবাই এই ডিজাইনটাকে সাকসেসফুলি কমপ্লিট করবেন এবং সবাই নিজেদের মতো করে এটাকে সাজাবেন, কোথাও যেন কোনো কপি করা টেক্সট বা দেখাচ্ছে ডামি টেক্সট আমি না দেখি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে পোস্ট করে দিব, সবাই এটা সুন্দরভাবে কমপ্লিট করে আগামী শনিবারের মধ্যে সবাই এটাকে সাবমিট করে দিবেন।
আচ্ছা আলোচনা হাইওয়েটা দেখলাম। আচ্ছা ঠিক আছে। স্যার তানজিল, এখন মেজারমেন্ট আমি ঠিক করে দিলাম স্যার, এখন মনে হয় ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখতেছি। আচ্ছা এটা আলোচনা হাইওয়ের পোর্টফোলিও, অনেক ভালো হয়েছে। আচ্ছা একই অবস্থা। স্যার এটা তো আমি ঠিক করলাম স্যার, এখন 3 লাইনে 3টা আসছে, তারপরে কেন জানি একই হচ্ছে। আচ্ছা এখনো একই অবস্থা। আপনাকে এই যে এই প্রবলেমটা যেটা বলছিলাম যে এখানে একটা লাইন বেশি হয়ে গেছে, দেখেন এখানে 4টা লাইন, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানেও 3টা। তো এখানে যদি 4টা লাইন হয়ে যায় তাহলে অবশ্যই স্পেসটা বেশি নিবে, যার কারণে এটা একটু নিচে আসছে এবং এই যে ব্লকটা বা এই যে ডিপটা আছে এই স্যার ডিপটা নিচে নামে। আমার এখানে 3টা করে লাইন শো করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে ডিভাইসের কারণে হতে পারে, অনেক সময় ডিভাইস দেখাচ্ছে যে ডিভাইসের সাইজ এগুলোর কারণে হতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা ভালো করছেন, খুব একটা ভালো বিষয় হয়েছে এটা। স্লাইডারে আপনি হচ্ছে লেটেস্ট যে আপনার হচ্ছে রিভিউ গুলো বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের যে রিকমেন্ডেশন এগুলো এখানে অ্যাড করছেন, এটা অনেক ভালো একটা বিষয় হয়েছে। জি স্যার। আচ্ছা এটা চেঞ্জ করা যায় না, তাই না? স্যার ওটা চেঞ্জ করতে গেলে স্যার রিডিরেক্ট হয়ে যায়, মানে পেজটা রিডিরেক্ট হয়ে ওই সোরা টেমপ্লেটে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই, মানে ওদের এই টেমপ্লেটটা ইউজ করতে গেলে ওদেরকে ক্রেডিট দিতেই হবে। স্যার আমি ক্রেডিট দেই নাই কিন্তু। আচ্ছা দেখতেছি। ওটাকে অবশ্য হাইড করা যায় আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ ওটা হাইড করা যায়। আমি ওই তাদের এখানে তাদের লিংক সরে আমার লিংক দিছি, দিয়ে আমি আমার নাম দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ভালো করছেন। কিন্তু জাস্ট পাওয়ার বাই ওই পোর্টফোলিও থিমের নামটা আছে, কিন্তু ডিজাইনেড বাই যেটা ছিল না ওইটাতে সরিয়ে ফেলছি। আচ্ছা ঠিক ওটা আছে। তো ভাই আমারও একই অবস্থা, কিন্তু পাওয়ার বাইটা দিতেই হবে, ওটা যদি সরাইতে যান তাহলে রিডিরেক্ট পাওয়ার হয়ে বাই তো যাবে। ভাই ওই যে আমাদের তো ব্লগ স্পট না, ব্লগ স্পটের তো এটা থাকতেই হবে, মাস্ট বি। না ব্লগ স্পটে থাকবে না, ওটা ওদের যে হচ্ছে ক্রেডিটটা থাকে ওদের ওটাই থাকে যায় আর কি। আচ্ছা ঠিক আছে। আহসান হাবিবের পোর্টফোলিওটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি কাজ করার চেষ্টা করছেন। এখানে ফন্ট চুজিং বা ফন্টের কালারগুলো বা দেখা যাচ্ছে এখানে যে আপনি কালারগুলো দিয়েছেন অনেক সুন্দর হয়েছে কালারগুলো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তানজিল আলমেরটা দেখেন কি অবস্থা। তানজিল আলম ঠিকভাবে কোডটাকে সেভ করেন নাই। স্যার কোড সেভ করা হয়েছে আমার এখানে তো পুরোপুরি ঠিক আছে, কিন্তু এই দেখেন স্যার এখন পুরো ঠিক আছে। আচ্ছা এখন রিলোড দিলাম এই কারণে, আচ্ছা দেখি কিছুক্ষণ সময় যায় তারপর। ওইটাই তো স্যার, রিলোড না দিলে স্যার একটু সময় যদি রানিং থাকে তখন দেখছি আমি এই ধরনের সমস্যাটা হয়, কিন্তু রিলোড দিলেই আপনার একদম পারফেক্ট থাকে। আচ্ছা ঠিক আছে। আসলে ফ্রি থিম বা দেখা যায় ফ্রি থিমে অনেক সময় এই ধরনের বাগ কিন্তু চলে আসে, তাই না? জি আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবগুলো পোর্শন খুব ভালোভাবে অ্যাড করছেন। আচ্ছা স্যার পোর্টফোলিও অ্যাড করি নাই, করে ফেলবো। ঠিক আছে, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ সেকশন, কারণ এখানে আমাদের হচ্ছে যে মানে অনেকেই বলে না যে ঠিক আছে এত কিছু থাক, কাজের কথায় আসি। তো এটাই হচ্ছে আমাদের সেই কাজের কথা। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো স্যার ডেসক্রিপশন বা অন্যান্য ডেসক্রিপশনটা স্যার সম্পূর্ণ ফাইবার কপি করছি। আর সমস্যা নাই, ফাইবারে যখন আপনার ডেসক্রিপশন লিখছেন ওটা তো অবশ্যই খুব ভেবে চিন্তে ভালোভাবে লিখছেন, তাই না? জি। ঠিক আছে। তারপর কিছু কিছু জিনিস হাইলাইট করে দিছি। হ্যাঁ ওটা অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। একটা কাজ জানি দেখলাম যে নাইম ইসলাম, তাই না? আচ্ছা নাইম ইসলামের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভালো হয়েছে,
মানে ব্যাকগ্রাউন্ডে ইমেজের যে কালারটা এবং দেখা যাচ্ছে সামনে যে ফন্টের কালারটা, এটা মানে খুব ভালোভাবে ম্যাচ করছে আর কি। আচ্ছা, নাইম ইসলাম তাহলে ওয়েব রিসার্চও করেন তাই না? জি স্যার। স্যার দিলাম আর কি স্যার। এই যে সার্ভিস আর পোর্টফোলিওটা একটু দেয়া হয়নি স্যার, কালকে যে বা আজকের দিনের যে অবস্থা দেয়া হয়নি। আচ্ছা, এগুলো চেঞ্জ করে নেবেন, এই সেকশনটাও চেঞ্জ করবেন, এখানে অবশ্যই পোর্টফোলিওগুলো অ্যাড করবেন, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, জি স্যার। এখানে চাইলে অবশ্যই ফ্রেম আইকনটা কাস্টম ভাবে আপনি অ্যাড করে নিতে পারেন, এটা দেখতে ভালো লাগে। ওইগুলো কাজ করবো স্যার। ঠিক আছে, এটা কমপ্লিট করেন, আর এটা হচ্ছে সবাইকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, সবাই অ্যাসাইনমেন্ট হিসেবে কমপ্লিট করে আগামী শনিবারের মধ্যে জমা দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা, আমি চেষ্টা করি যে আমরা যে টপিকগুলো অলরেডি কভার করছি, যেমন সোশ্যাল মিডিয়া, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ইউটিউব, বা একটা আমাদের সর্বশেষে একটা পোর্টফোলিও ক্রিয়েট করা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা একটু এগুলোকে রিকল করে নেন বা দেখা যাচ্ছে একটু সরল করার চেষ্টা করেন। দেন যে বিষয়টা হবে যে এখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শুরু করছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছিলাম। তো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রথমেই দেখছিলাম হচ্ছে ফেসবুক গ্রুপ পোস্টিং। গ্রুপ পোস্টিং এর একটা কাজ ছিল যে বিভিন্ন ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে আমার এই প্রোডাক্টটা আপনি ফেসবুক গ্রুপে, বিভিন্ন গ্রুপে, বা আমার হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কিত যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনি আমার এই পোস্টটাকে বা আমার এই প্রোডাক্টটাকে প্রমোট করে দেন, এবং দেখা যাচ্ছে আপনাকে 50টা 60টা বা দেখা যাচ্ছে 100টা পোস্টের জন্য সে হয়তো অনেক কিছু মানে অফার করতে পারতো। আমরা একটু মার্কেট প্লেসটা তো দেখছিলাম যে এই ধরনের কি কাজ ছিল। আচ্ছা, ফেসবুক গ্রুপ পোস্টিং বা দেখা যাচ্ছে ফেসবুক গ্রুপ প্রমোশন, এই ধরনের কিছু কাজ দেখেন। আই উইল ক্রিয়েট অর ম্যানেজ ইউর ফেসবুক কমিউনিটি গ্রুপ, এই ধরনের কাজও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আই উইল পারফর্ম ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন ইন গ্রুপ পোস্ট, অর্থাৎ ইনি বলছে যে গ্রুপগুলোতে পোস্টের মাধ্যমে আপনার প্রোডাক্টের উনি প্রমোশন করে দিবেন। তো এই ধরনের কাজ কিন্তু ফাইবারে অ্যাভেলেবল আছে। আপনাদেরকে আমি এই কাজটাও বলছিলাম যে যারা আসলে প্রাথমিক অবস্থায় খুব মানে ছোটখাটো কোনো কাজ দিয়ে যারা হচ্ছে মার্কেট প্লেসটাকে বুঝতে চান, তারা আসলে এই ধরনের কাজ দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। এখানে অডিয়েন্সের সাইজ কিভাবে কালেক্ট করতে হবে বা কি পরিমাণ অডিয়েন্স থাকবে, এই যে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কোন দেশের কোথায় কোন লোকেশনে এগুলো রিলেট করে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সার্চ করে দেখাইছিলাম যে হ্যাঁ কিভাবে আপনারা একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়াতে এই গ্রুপগুলোকে খুঁজে বের করবেন। আচ্ছা, তো এই বিষয়টা মনে আছে আপনাদের? হাসান হাবিব, মনে আছে স্যার। হ্যাঁ। তো আপনারা এই কাজটাও কিন্তু ফাইবারে অনেক সেল হয়, আপনারা কিন্তু চাইলে এই ধরনের কাজও কিন্তু করতে পারেন। এখানে অনেক গিগ আছে, আবার গিগ যে এত বেশি আছে এর মানে এই না যে আপনার সার্ভিসে সেল হবে না। মেইন বিষয়টা হচ্ছে যে গিগ যত বেশি আপনাকে বুঝতে হবে যে এখানে সার্ভিসটাও অনেক বেশি, কারণ এখানে যারা অলরেডি গিগ খুলে বসে আছে এরা আসলে এমনি মানে এখানে বসে থেকে টাইম পাস করার জন্য আসে নাই, এদের এখানে অবশ্যই সেল হয় বিধায় এরা এখানে আছে। দেখবেন যে মোটামুটি সবগুলো গিগে কিন্তু কাজ আছে, প্রথমে সারির যে গিগগুলো আছে এগুলোতে কম হোক বেশি হোক এখানে কিন্তু কাজ আছে। আচ্ছা, এটা ছিল একটা বিষয়। তারপরে যে টপিকটা ছিল যে ফেসবুক পেজ, তো সেখানে কিছু বিষয় কভার করা হয়েছে যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুক পেজের কি কি ইনফরমেশন কিভাবে প্রোভাইড করবেন, কোন ইনফরমেশনটা কি কাজে লাগে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে ফেসবুক পোস্ট এবং ফেসবুক পেজকে প্রমোট করা, ফেসবুক পেজ প্রমোশন এবং ফেসবুক পোস্ট বুস্ট করা। কিভাবে বুস্ট করবেন, কিভাবে অডিয়েন্স সিলেক্ট করবেন, কিভাবে লোকেশন সিলেক্ট করবেন, কিভাবে বাজেট সিলেক্ট করবেন, এই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদেরকে বলা হয়েছে বা দেখানো হয়েছে। আর এখানে যে পেমেন্টের যে বিষয়টা আছে, কিভাবে পেমেন্ট করতে পারেন, কি কার্ড কি ধরনের কার্ড এরা অ্যাকসেপ্ট করে বা ফেসবুক কি ধরনের কার্ড থেকে পেমেন্ট নেয়, এই বিষয়গুলো তখন কভার করা হয়েছে বা আপনাদেরকে এই বিষয়গুলো বলানো হয়েছে, দেখানো হয়েছে। আচ্ছা, ওই রিলেটেড অবশ্যই অ্যাসাইনমেন্টও ছিল, সেই অ্যাসাইনমেন্টগুলোতে
আপনারা পেজ ক্রিয়েট করে সেই পেজগুলো সুন্দরভাবে সাজিয়ে সেটা হচ্ছে লিংক অলরেডি সাবমিট করছেন গুগল ক্লাসে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে যে লিঙ্কডইন। লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করব, আমাদের প্রোফাইল, সেখানে কি কি ইনফরমেশন দিব, আমাদের কি এক্সপিরিয়েন্স দিব, আমরা কি ধরনের প্রোফাইল পিকচার অ্যাড করলে আমাদের জন্য সুবিধা হবে, কি ধরনের কভার ফটো অ্যাড করতে পারি, কভার ফটোর সাইজটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর যে বিষয়টা ছিল যে লিঙ্কডইন জব অ্যালার্ট বা লিঙ্কডইন থেকে কিভাবে আমরা জব খুঁজে বের করব, এটা ছিল লিঙ্কডইনের মোটামুটি বিষয়। এরপরে ছিল হচ্ছে পিন্টারেস্টে আমরা কিভাবে বোর্ড ক্রিয়েট করব, কিভাবে পিন ক্রিয়েট করব, আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব না পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই বিষয়গুলো আপনাদেরকে বলা হয়েছে, দেখানো হয়েছে। আচ্ছা, তারপর ছিল হচ্ছে টুইটারে হচ্ছে আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ, আচ্ছা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করব, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে ট্রেন্ড ফলো করব, কিভাবে ট্রেন্ড ফলো করে আমরা পোস্ট করব, বা দেখা যাচ্ছে টেকনিক্যালি কিভাবে অন্য একটা পোস্টকে আমরা আমাদের ওয়ালে রাখতে পারি, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এবং গুরুত্ব সহকারে বলা হয়েছে যে ট্রেন্ড ফলো করে যদি আপনারা পোস্ট করতে পারেন, তাহলে ট্রেন্ড ফলো করে পোস্ট করলে এখান থেকে অডিয়েন্স আসার পসিবিলিটি, বা দেখাচ্ছে যে কোন কিওয়ার্ডটার এনগেজমেন্ট কেমন, কিভাবে পোস্ট করলে এখান থেকে বেশি এনগেজমেন্ট পাওয়া যাবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে মোটামুটি এইটুকু ছিল আমাদের সোশ্যাল মিডিয়ার পার্ট, বা সোশ্যাল মিডিয়াতে আমরা এইটুকু শিখছিলাম। এবং আশা করি যেটুকু শেখা হয়েছে বা যেটুকু আপনারা শিখতে পারছেন, এইটা দিয়ে পরবর্তীতে আপনারা আপনাদের ফাইবার গিগের যে মার্কেটিং, এটা আপনারা খুব ভালোভাবে করতে পারছেন। আচ্ছা, আপনাদের ফাইবার গিগ মার্কেটিং এর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে বলা হয়েছিল, ফেসবুক, তারপর হচ্ছে আপনারা টুইটার ইউজ করতে বলা হয়েছে, লিঙ্কডইন বলা হয়েছে। তো এগুলো একটু সতর্কতার সাথে আপনারা ইউজ করবেন। এখানে বেশি থেকে বেশিবার লিঙ্ক পোস্ট করলে আপনাদের পেজগুলো বা আপনাদের প্রোফাইলগুলোতে প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে। এরপরে ছিল আমাদের যে মেইন পার্টটা, যে পার্টটা শিখে বা যে কাজটা শিখে আমরা মার্কেট প্লেসে এন্টার করছিলাম, সেটা হচ্ছে যে লিড জেনারেশন, ডেটা এন্ট্রি। তো ডেটা এন্ট্রির কাজটাতে বিভিন্ন ধরনের কাজ ছিল। তো প্রথমে আমরা শিখছিলাম যে ফাইল কনভার্সন, অর্থাৎ পিডিএফ থেকে এক্সেলে বা পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা, ইমেজ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা, তারপর হচ্ছে আপনার ম্যানুয়ালি ওয়ার্ড ফাইল টাইপ করা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানছিলাম। আচ্ছা, এক্সেলে কনভার্ট করা এটাও আমরা শিখছিলাম। বিভিন্ন অনলাইন টুল ইউজ করা, তারপর হচ্ছে আমাদের গুগল ড্রাইভে যদি কোনো একটা ফাইল আপলোড দিই, সেটা যদি আমরা ওপেন উইথ ওয়ার্ড ডকুমেন্ট বা ওপেন উইথ ডক্স, এইভাবে আমরা কিন্তু কম্পেয়ার করে মানে কনভার্ট করে সেগুলোকে অবশ্যই ম্যানুয়ালি আমাদেরকে চেক করে দেখতে হয়েছে যে হ্যাঁ আমাদের এখানে ডেটা অ্যাকুরেসিটা কেমন। এরপর ছিল হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি। অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসিতে আপনারা যদি ক্র্যাকটা সাকসেসফুলি ইনস্টল করতে পারেন, ওইখান থেকে অবশ্যই অনেকগুলো টুল আপনারা ইউজ করতে পারেন ফ্রিতে, এবং ওই টুলগুলোর অ্যাকুরেসি অনেক অনেক ভালো। আচ্ছা, তো ডেটা এন্ট্রি কাজের মধ্যে আরো অনেক ধরনের কাজ ছিল, যেমন ওয়েব রিসার্চ। বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হয়েছে। ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এইগুলো ইউজ করে, বা দেখা যাচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই ধরনের টুলগুলো ইউজ করে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটাগুলো কালেক্ট করছি। তো ডেটা এন্ট্রি, দেন আমরা শিখছি ওয়েব রিসার্চ, ডেটা মাইনিং বা এই ধরনের কাজগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে। আপনারা এই কাজগুলো অলরেডি করে আসছেন। আচ্ছা, এরপরে যে কাজটাতে আমরা গেলাম সেটা হচ্ছে যে লিড জেনারেশন। লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করলাম যে আসলে লিড জেনারেশনটা আসলে কি। লিড জেনারেশন বলতে আসলে আমরা কি বুঝি, আসলে লিড জেনারেশন বলতে সত্যিকার অর্থে কি বোঝায়। আচ্ছা, আপনাদের কি মনে আছে সেটা, যে লিড জেনারেশন বলতে আসলে সত্যিকার অর্থে কি বোঝায় এবং আমরা শুধুমাত্র কি বুঝি? লিড জেনারেশন বলতে স্যার বিজনেস টু বিজনেস আমাদের যে লিড কালেক্ট করা হয় বা হচ্ছে বিজনেস প্রমোটিং এর জন্য যেটা আসলে যে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়, এটা আসলে লিড জেনারেশন। আচ্ছা, আমি বলছিলাম যে হচ্ছে লিড জেনারেশন একটা কমপ্লিট একটা প্রসেস, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে বেশ কয়েকটা ধাপ আছে। যেমন আপনাকে এখানে আপনার নিশ কালেক্ট করতে হবে, দেন আপনার হচ্ছে টার্গেটেড লোকেশন, টার্গেটেড এরিয়া, টার্গেটেড পিপল, এগুলোকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। দেন তাদের এগুলোকে সিলেক্ট করতে হবে, দেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করতে হবে, তাদের সাথে মিটিং অ্যারেঞ্জ করতে হবে, তাদের সাথে ডিল ফিক্স করতে হবে। দেন ওইখান থেকে যারা আমাদের সাথে ডিল করতে আগ্রহী হবে, এরাই হচ্ছে আমাদের মেইন লিড। তো লিড জেনারেশন সম্পর্কে বলছিলাম যে লিড জেনারেশন একটা কমপ্লিট প্রসেস।
আর নরমালি এই প্রসেসের একটা কাজ বা এই প্রসেসের একটা পার্ট হচ্ছে আপনার মেইল কালেক্ট করা বা দেখা যাচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করা। তো আমরা নরমালি ফাইবারে এই মেইল কালেক্ট বা দেখা যাচ্ছে যে ইনফরমেশন কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করার কাজগুলো করে থাকি, এবং আমরা মনে করি যে এই কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করাই মানেই হচ্ছে যে লিড জেনারেশন। তো এটা একটা প্রচলিত ভুল ধারণা যে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করা মানে লিড জেনারেশন নয়। যদি আপনারা সার্চ দেন যে লিড জেনারেশন, দেখবেন যে এখানে বেশিরভাগ গিগই আসবে যেগুলোতে তারা দেখাচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করে দাও। আমি একটু দেখাই। আচ্ছা, লিড জেনারেশন লিখে যখন আমি সার্চ দিলাম, দেখেন এখানে অনেক 12,000-এর মতো গিগ আছে। এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে যে এনার স্টার্টিং প্যাকেজটা 20, এখানে স্টার্টিং প্যাকেজটা $10, এনারটা হচ্ছে $50। একটু আমি খুঁজি, দেখেন ইনি হচ্ছে প্রো ভেরিফাইড। এনার গিগটা একটু দেখি, এনার বেসিকটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে পার্থক্যটা কোথায়। আচ্ছা, ইনি বলছে আই উইল জেনারেট লিডস ফর হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেয়ার এজেন্টস। ঠিক আছে, এনার স্টার্টিংটা হচ্ছে $225। আপনারা বলতে পারেন যে ইনি হয়তো প্রো ভেরিফাইড বা দেখা যাচ্ছে যে ফাইবার প্রোতে ইনি গেছেন, বিধায় এনার সার্ভিসের যে প্যাকেজটা এটা অনেক বেশি। উনি কয়টা লিড দিচ্ছে একটু দেখেন, মাত্র 10টা লিড দিচ্ছে। 10টা লিডের জন্য উনি চার্জ করতেছেন $225। তো অন এভারেজ দেখা যাচ্ছে যে একটা লিডের জন্য উনি চার্জ করতেছে $25। এর কারণটা হচ্ছে যে উনি আসলে আপনাকে শুধু এই ইমেল অ্যাড্রেস বা দেখা যাচ্ছে কন্টাক্ট ইনফরমেশন খুঁজে আপনাকে দিবে না। সে যে কাজটা করবে যে হয়তো থাউজেন্ডস পিপলের মধ্যে থেকে এমন কয়েকজনই খুঁজে বের করবে যারা আসলে আপনার এই সার্ভিসটা নিতে বা দেখা যাচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স বা দেখা যাচ্ছে মেডিকেয়ার এজেন্টসের এই সার্ভিসটা নেওয়ার জন্য যারা আগ্রহী বা যারা এই সার্ভিসটা নিবে। অর্থাৎ আমি আপনাকে বলতে পারি যে আমি আপনার 10টা সার্ভিস সেল করে দিব বা 10টা প্রোডাক্ট সেল করে দিব, আপনাকে আমাকে প্রোভাইড করতে হবে $225। বিষয়টা এখানেই যে আপনি এখানে পুরো একটা প্রসেসকে রান করবেন। পুরো একটা প্রসেস রান করার পর আপনি এখান থেকে জাস্ট 10টা পটেনশিয়াল কাস্টমার বা 10 জনকে খুঁজে দিবেন যারা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স বা দেখা যাচ্ছে যে আপনার এই মেডিকেয়ার এজেন্টস যারা আছে তারা আপনার এই সার্ভিসটা নিবে। অর্থাৎ একদম কমপ্লিট একটা প্রসেস রান করে এখান থেকে পটেনশিয়াল অডিয়েন্স বা দেখা যাচ্ছে পটেনশিয়াল কাস্টমার আপনাকে বের করে দিবে। তো সার্ভিসের এই প্রাইসিং যে ডিফারেন্সটা এটা অবশ্যই আছে, কারণ এখানে উনি শুধু আপনাকে কন্ট্যাক্ট লিস্ট দিয়ে বিদায় করে দিচ্ছে না, উনি একদম আপনার প্রোডাক্টটা সেল করে দিচ্ছে যে ঠিক আছে এখান থেকে আমি আপনাকে 10 জন অডিয়েন্স বা 10 জন পটেনশিয়াল কাস্টমার দিয়ে দিলাম। আপনারা অনেক সময় দেখেন না আমাদের দেশে কি হয় যে এখানে হচ্ছে অনেকেই বলে না যে আপনি হচ্ছে একটা ইন্স্যুরেন্স করেন, দেখবেন যে একজনের মাধ্যমে আরেকজন ইন্স্যুরেন্স করে, এখানে তারা হচ্ছে একটা প্রফিট পায়। অর্থাৎ আমার মাধ্যমে আহসান হাবিব একটা ইন্স্যুরেন্স করলো, আমি এখানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা প্রফিট পাইলাম। তো এখানে এই বিষয়টা এরকমই যে আমি যে আহসান হাবিবকে এই যে ইন্স্যুরেন্সটাতে যোগ দেওয়ালাম বা দেখা যাচ্ছে এখানে তাকে এখানে একটা ইন্স্যুরেন্স করতে বললাম, তো এইখানে কোম্পানি আমাকে একটা প্রফিট দিবে। এই ব্যক্তিও সেই একই কাজই করছে যে সে এখানে তার প্রোডাক্টটা ডিরেক্ট সেল করে দিচ্ছে এবং সেখান থেকে সে একটা প্রফিট নিচ্ছে। ইনি লিড জেনারেশনের কমপ্লিট একটা প্রসেস রান করতেছেন। আর এনাদের সার্ভিসগুলো দেখবেন যে $5 $10 যে কাজ, এরা জাস্ট আপনাকে কন্টাক্ট ইনফরমেশন প্রোভাইড করে দিয়ে বলবে যে হ্যাঁ ঠিক আছে এখন বাকি প্রসেসটা আপনি রান করেন, অথবা কোনো একজন এক্সপার্টের কাছ থেকে বাকি প্রসেসটা আপনি রান করে নেন। তো লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা আপাতত এই ধরনের প্রসেস রান করতে গেলে আমাদেরকে অবশ্যই অনেক ভালো ভালো কিছু শিখতে হবে। তো প্রাথমিক অবস্থায় আমরা যে কাজটা দিয়ে শুরু করব বা যে কাজটা আমরা শিখব সেটা হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট বা দেখাচ্ছে যে প্রসপেক্ট লিস্ট কালেকশন। এই কাজটা আমরা শুরু করব। এখন বিষয়টা হচ্ছে যে এই কাজটা আমরা কিভাবে শুরু করব বা দেখাচ্ছে লিড জেনারেশনের কাজটা আমরা কিভাবে শুরু করতে পারি। তো লিড জেনারেশনের কাজটা আমরা যখন শুরু করব, আমি বলেছিলাম একটু কঠিন ছিল। আচ্ছা একটু শেষ করি, দেন কোশ্চেনটা একটু হোল্ড করেন। আচ্ছা, জি স্যার। বিষয়টা ছিল এরকম যে আমরা প্রথমে শুরু করতাম যে আমাদের কি ধরনের অডিয়েন্স আমরা খুঁজতেছি, কোন এরিয়া থেকে খুঁজতেছি, তাদের স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, বা স্পেসিফিক কোনো এজ রেঞ্জ আছে কিনা, স্পেসিফিক কোনো অকুপেশন আছে কিনা,
বা তারা কোনো জব করছে কিনা, স্পেসিফিক কোনো জব করে এই ধরনের ব্যক্তিদেরকে আমাদেরকে খুঁজতে হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা আগে সুন্দরভাবে ঠিক করে নিলাম বা ডিফাইন করে নিলাম। নেওয়ার পর আমরা ওই লোকেশনটাতে বা ওই টার্গেটেড এরিয়াতে আমাদের এই টার্গেটেড অডিয়েন্সকে আমরা খোঁজা শুরু করলাম। দেন যাদেরকে আমরা খুঁজে পেলাম তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা কালেক্ট করা শুরু করলাম। তো আমরা হচ্ছে এইভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা প্রথমে শুরু করব গুগল ম্যাপ থেকে বা গুগল থেকে, কারণ গুগল ম্যাপে যে ডেটাগুলো পাওয়া যায় এগুলো খুবই অথেন্টিক এবং দেখা যাচ্ছে এগুলো ভেরিফিকেশনের মাধ্যমেই গুগলে পাবলিশ করা হয়েছে। তো এখানে সবগুলো যে অথেন্টিক তা না, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ডেটা বা বলা যেতে পারে যে 90% এর বেশি ডেটা এখানে অ্যাকুরেট, একদম 100% অ্যাকুরেট। তো যার কারণে আমরা চেষ্টা করব যে গুগল ম্যাপ থেকে প্রথমে কিছু ডেটা নেওয়ার, তারপরে গুগলে যাব। যদি বিজনেস ডেটা হয় আমরা বিজনেস ডিরেক্টরি বিভিন্ন সাইট আছে সেগুলোতে যাব। দেন তারপর যদি আমাদেরকে রিয়েল এস্টেট বা দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি এইগুলোর যদি লিড কালেক্ট করতে বলে, দেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট কোম্পানি বা এই ধরনের ওয়েবসাইটের কথা বলছিলাম যে আপনাদের zillow.com বা দেখা যাচ্ছে যে জুম ইনফো, এগুলোতে আপনারা এগুলো ইনফরমেশন খুঁজে পাবেন। তো এই বিষয়গুলো ছিল মোটামুটি লিড জেনারেশনের। আচ্ছা, ধরেন এই অ্যানসারটা আপনার প্রশ্ন, আমি যে প্রশ্নটা দিছি সেই প্রশ্নটার সাথে হয়তো আপনার এই অ্যানসারটা মিলে গেল। এখন আপনি জাস্ট ইন্টারনেট থেকে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে এটাকে কপি করে নিয়ে এসে আপনি হচ্ছে অ্যানসার সেটা দিয়ে দিলেন। দেন আমি কি করতে পারি যে একটু চেক করে দেখব যে এটা আমি একটু কপি করে নিয়ে গুগলে একটু সার্চ দিই তো যে কোথায় পাওয়া যায়। সার্চ দিই। আচ্ছা, দেখেন এই যে ওয়েবসাইটটা impactplus.com, এবং আমি জাস্ট এইটা লিখে সার্চ দিয়েছি। দেখেন এই যে impactplus.com, এই ওয়েবসাইটটাই একদম হুবহু সামনে চলে আসছে, কারণ এখান থেকে আমি যেটা সার্চ দিছি একদম বেস্ট ম্যাচ এখান থেকে পাইছে। দেখেন যে এই যে এটা ম্যাচ পাইছে, এটা ম্যাচিং পাইছে, এটা ম্যাচ পাইছে, এটা ম্যাচ পাইছে, এটা সবকিছু ম্যাচ হয়েছে। আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না, আমি জাস্ট আপনার ওই অ্যানসারটা কপি করে গুগলে সার্চ দিব, কোথা থেকে আপনি কপি করছেন সেটা আমি পেয়ে গেলাম। দেখেন এই যে আপনি কিন্তু ঠিক এই জায়গা থেকে কপি করছেন। দেখেন আমি ঠিক এই জায়গা থেকে এটা আপনাদের কপি করে দেখাচ্ছিলাম, সেম এই জায়গা থেকে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি কপি করে হুবহু এখানে দিয়ে দেন আর আমি যদি সেটা বুঝতে পারি তাহলে অবশ্যই এটাতে প্রবলেম হবে। এখন আপনি হয়তো এখানে কি করতে পারেন যে হয়তো এটা আপনি কপি করতেই চাচ্ছেন, তো এখানে আপনি কপি করেন বা দেখা যাচ্ছে এটা আপনি পড়েন, সমস্যা নেই, পড়ে আপনি নিজের মতো করে একটা লেখেন, নিজের মতো করে লেখেন, তাহলে এটা বেটার হবে। কারণ আমরা যারা ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ করি বা দেখা যাচ্ছে পড়াশোনা যারা করি তারা অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটাগুলো দেখার চেষ্টা করি বা ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করি। এটা কোনো অপরাধ না, এটা কখনোই কোনো অপরাধ না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো পড়ে আপনাকে বুঝতে হবে এবং নিজের মতো করে অবশ্যই কিছু একটা লিখতে হবে। কারণ এখন আমরা যারা পড়াশোনা করি আমাদের মানে এই ডেটাগুলো বা ইনফরমেশনগুলোর একটা হিউজ সোর্স হচ্ছে ইন্টারনেট। তো সবাই এখান থেকে ডেটা নিতেই পারে, এটা কোনো মেজর ফ্যাক্ট না বা এটা কোনো খারাপ বিষয় না। আপনারা এখান থেকে কপি মানে দেখতে পারেন, দেন আপনারা নিজের মতো করে লিখবেন। আর আপনারা যদি জাস্ট শুধু এখানে কপি করলেন আর বসাই দিলেন, আমি কিন্তু এটা এমনিতেই বুঝতে পারবো যে না এটা আসলে আপনি কপি করে লিখছেন। সেক্ষেত্রে অবশ্যই মার্কিংটা অনেক কমে যাবে। তো এই বিষয়গুলো একটু অবশ্যই পরীক্ষাতে আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমরা ব্রেকের আগে আলোচনা করছিলাম যে আমাদের যে টপিকগুলো কভার করা হয়েছে যেমন সোশ্যাল মিডিয়া, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, এই বিষয়গুলো সম্পর্কে একটু কিছু কথা বলছিলাম, ওভারভিউ বা দেখাচ্ছে যে রিকল করার চেষ্টা করছিলাম যে আমরা কি পড়লাম, কি জানলাম, কি বিষয় সম্পর্কে একটু শিখলাম। আচ্ছা, তো আমরা ওয়েব রিসার্চ পর্যন্ত বলছিলাম। আর ওয়েব রিসার্চের একটা টুল ছিল, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, যেটা আমাদের অনেক সুবিধা দিচ্ছে বা আমাদেরকে ডেটাগুলো কালেক্ট করতে অনেক বেশি হেল্প করছে। তো এখানে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করে আমরা দেখাচ্ছে যে অনেক ডেটা বা একটা ওয়েবসাইটকে স্ক্রল করে বেশ কয়েকটা কলাম বা দেখাচ্ছে অনেক বেশি ডেটা আমরা এখান থেকে পাইছিলাম। তো এখান থেকে দেখাচ্ছে যে ডেটাগুলো আমাদের ইউজ করার মতো বা যে ডেটাগুলো আমাদের কাজে লাগবে এই ডেটাগুলো আমরা এখান থেকে কলামগুলোতে রেখে বাকি কলামগুলো ডিলিট করে দিয়ে জাস্ট এখান থেকে ডেটাগুলো কপি করে নিয়েছিলাম। আপনাদের আশা করি বিষয়টা মনে আছে সবার? জি স্যার, মনে আছে। জি, আচ্ছা। তো এরপরে যে বিষয়টা ছিল যে আমরা yellowpages.com
বিভিন্ন ধরনের বিজনেস ডিরেক্টরি, yelp.com এগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখার চেষ্টা করেছি, ওয়েব রিসার্চ। তারপর আমাদের ওখানে ছিল হচ্ছে yellowpagesspider.com বা yellowpagesspider, এই ধরনের টুল কিন্তু আমরা ইউজ করার চেষ্টা করেছি। তো আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে yellowpagesspider.com, যেটা এই yellowpagesspider-এর কিছু আপনার হচ্ছে ক্র্যাক ভার্সন পাওয়া যায়। yellowpagesspider-টা হচ্ছে আপনার হচ্ছে প্রিমিয়াম, তো এইখানে এটার কিছু ক্র্যাক ভার্সনও পাওয়া যায়। তো আপনারা বিভিন্ন সাইটে যদি এই ক্র্যাকটাকে যদি খুঁজে পান, ওই ক্র্যাকটা ইউজ করে বিভিন্ন প্রিমিয়াম, ওদের যে প্রিমিয়াম টুলের যে ফিচার, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো একটু কষ্ট করে ক্র্যাকটা খুঁজতে হবে। আচ্ছা, এরপর যে বিষয়টা, যে ইউটিউব নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, মার্কেট প্লেস নিয়ে অবশ্যই আমরা এখানে আমাদের ডেটা এন্ট্রি কাজটা শেখার পর আমরা কিন্তু মার্কেট প্লেস নিয়ে অনেক আলোচনা করেছিলাম। এখানে আমরা কোন মার্কেট প্লেসটাতে যাব, কেন মার্কেট প্লেস, কোন মার্কেট প্লেসটা আমাদের জন্য বেটার, তারপর হচ্ছে ফাইবার কেন আমাদের জন্য বেটার, আপওয়ার্কে প্রাথমিক অবস্থায় কেন যাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা ছিল যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখানে সুন্দরভাবে ডেসক্রিপশন বা আমাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে রেডি করছি। দেন আমরা হচ্ছে এখানে গিগ পাবলিশ করছি। গিগ পাবলিশ করতে গিয়ে আমাদের খুঁটিনাটি অনেক বিষয়ে জানতে হয়েছে, প্রাইজিং থেকে শুরু করে ডেসক্রিপশন, আপনার হচ্ছে কতগুলো ডিভিশন দিবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই বিষয়গুলো সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা ছিল যে গিগের মার্কেটিং। আমরা গিগের মার্কেটিং কিভাবে করব, কোথায় লিংক দিতে পারবো, কোথায় লিংক দিতে পারবো না, ফেসবুক গ্রুপগুলো কিভাবে কাজ করে আমাদের ফাইবার গিগের প্রমোশনের ক্ষেত্রে, তারপর আমাদের হচ্ছে কোথায় কিভাবে লিংক দিব, লিঙ্কডইনে কিভাবে প্রচার করব, টুইটারে কিভাবে হ্যাশট্যাগ ফলো করে আমরা এই আমাদের গিগটার মার্কেটিং করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে হচ্ছে ছিল বায়ার রিকোয়েস্ট, যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার রিকোয়েস্টে কি ধরনের মেসেজ লিখবেন, কোন বায়ারকে কিভাবে আপনি মেসেজ দিলে সে আপনাকে কাজ দিতে পারে, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়েছে। আচ্ছা, এরপরে ছিল আমাদের একটা টপিক, সেটা হচ্ছে যে ইউটিউব নিয়ে। ইউটিউব নিয়ে আমরা মোটামুটি 4টা বা 5টা ক্লাসের মতো আমাদের গেছে, এবং এখানে আমরা বিস্তারিত ইউটিউব নিয়ে বিস্তারিত শেখার চেষ্টা করেছি। তো প্রথমে ছিল যে ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করা, বা ইউটিউব কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে কিভাবে আমরা অপটিমাইজ করব, আমরা পার্সোনাল চ্যানেল খুলবো না বিজনেস চ্যানেল খুলবো বা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে ছিল যে হচ্ছে বেসিক ইনফরমেশন, ডেসক্রিপশন, চ্যানেল আর্ট, চ্যানেল ব্যানার, তারপর হচ্ছে ওয়াটারমার্ক, এই বিষয়গুলো অ্যাড করা। এরপরে যে মেইন বিষয়টা ছিল সেটা হচ্ছে যে একটা ডামি ভিডিও ক্রিয়েট করে আমরা সেটাকে আপলোড করেছিলাম এবং দেখেছিলাম যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে অন্যান্য বিষয় ছিল যে হচ্ছে আমাদের ভিডিওটাকে অপটিমাইজ করে নেওয়া, বা দেখা যাচ্ছে যে ভিডিওর লেন্থটা কিরকম হবে, এই বিষয়গুলো সম্পর্কে অপটিমাইজ করে নেওয়া হয়েছিল। এরপরে আমাদের যে মেইন যে বিষয়টা ছিল, বা ইউটিউবের যে সবচেয়ে ইউটিউব পার্টটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং টাইটেল চুজ করা। যে আমরা যে একটা ভিডিও পোস্ট করব, একটা ভিডিও কন্টেন্ট যে আমরা ইউটিউবে পাবলিশ করব, এটার জন্য আসলে আমাদের কি ধরনের টাইটেল চুজ করতে হবে, এই বিষয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। তো আমরা কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ রিসার্চ বা এবং টাইটেল রিসার্চ, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। এখানে আমরা তিনটা টুল ইউজ করেছি। একটা হচ্ছে আপনার ভিডআইকিউ, আরেকটা ছিল হচ্ছে টিউববাডি, এবং আরেকটা ফ্রিতে একটা কিওয়ার্ড জেনারেটর আমরা ইউজ করেছিলাম, সেটার নাম ছিল keywordtool.io। তো এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আপনাদের আইডিয়া আছে কিভাবে আমরা টিউববাডি বা ভিডআইকিউ ইউজ করে একটা কিওয়ার্ড বা একটা টাইটেলের স্ট্রেংথ এবং একটা টাইটেল কি পরিমাণ স্কোর দিচ্ছে, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে অ্যাড করেছি। তো এইখানে কিছু ছোটখাটো প্রবলেম ছিল, যে ভিডআইকিউ এবং টিউববাডি আমাদেরকে ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছিল। তো ইউটিউবের যে বিষয়টা ছিল যে কিওয়ার্ড রিসার্চ, এই বিষয়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, বা দেখাচ্ছে যে টাইটেল রিসার্চ বা দেখাচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। কারণ এই টাইটেলের উপর ডিপেন্ড করে, বা দেখা যাচ্ছে যে টাইটেলের উপর ভিত্তি করে আমাদের এই ইউটিউব ভিডিওটা সার্চে আসে, বা দেখা যাচ্ছে যে তারা এটাকে আমাদের সার্চে শো করে। এখন আপনাদেরকে একটা চ্যানেল বা ইউটিউবের একটা চ্যানেলের নাম আপনাদেরকে বলছিলাম, যে ইউটিউব ইনসাইডার।
আচ্ছা, ইউটিউব ইনসাইডার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখি ইনসাইডার। আচ্ছা, একটু দেখতে হবে। আচ্ছা, ইউটিউব ইনসাইডার না, এই চ্যানেলটার নাম ছিল হচ্ছে ক্রিয়েটর ইনসাইডার। তো এই চ্যানেলটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে যে ক্রিয়েটর ইনসাইডার এরা আসলে কারা? না স্যার, নাই। আচ্ছা, ক্রিয়েটর ইনসাইডার হচ্ছে তারা, আমরা একটু এই যে চ্যানেলটার অ্যাবাউট সেকশনটা একটু চেক করি। বলছে ক্রিয়েটর ইনসাইডার ইজ অ্যান ইনফর্মাল ইউটিউব চ্যানেল টু শেয়ার ইনফরমেশন ফ্রম দ্য ইউটিউব ক্রিয়েটর টেকনিক্যাল টিম। আচ্ছা, ইউটিউব ক্রিয়েটর টেকনিক্যাল টিম অর্থাৎ যারা ইউটিউবের বিষয়গুলোকে হ্যান্ডেল করে বা দেখা যাচ্ছে তারা যে বিষয়গুলো চেক করে বা তাদের যে অ্যালগরিদমগুলো যে আপডেট আসে বা তারা যে বিষয়গুলোর উপর কনসিডার করে এখানে ভিডিওগুলোকে পাবলিশ করতে হয় বা দেখা যাচ্ছে ভিডিওগুলোকে র্যাঙ্ক করে, এই বিষয়গুলোর উপর নিয়ে তারা ভিডিও বা দেখা যাচ্ছে যে বিস্তারিত কথা এখানে বলে। এখন আমরা একটু এই প্লেলিস্টটা চেক করে যদি দেখি, এখানে দেখেন সার্চ অ্যান্ড ডিসকভারি অন ইউটিউব। আচ্ছা, এখানে একটা চ্যানেল আছে, একটু দেখি, ডিকোডিং দ্য অ্যালগরিদম, এইটা একটা, ডিকোডিং দ্য অ্যালগরিদম, এবং উইকলি ইউটিউব নিউজ ফ্ল্যাশ, ক্রিয়েটর টু ক্রিয়েটর অ্যাডভাইস, এই ধরনের বিভিন্ন ইউটিউব অ্যাড অ্যান্ড মনিটাইজেশন, এই ধরনের বিষয়গুলো নিয়ে একদম সত্যি ঘটনা বা দেখা যাচ্ছে যে ইউটিউব আসলে যেভাবে কাজ করে এখানে এরা এটা আলোচনা করে, বিস্তারিত আলোচনা করে। এবং আচ্ছা, বাকি সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হাসান হাবিব, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফোন থেকে অনেক সময় স্ক্রিনটা দেখতে অসুবিধা হয়, তো একটু দেখেন যে আমার এইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখন আমি প্রেজেন্ট করি, আমি যে কথা বলছি এইটা একটা পিপল হিসেবে এখানে কাউন্ট হয়েছে, এবং আমি যে প্রেজেন্ট করতেছি এইটা একটা কাউন্ট হয়েছে। তো আপনি যে কাজটা করবেন যে এই যে আরাফাত হোসেন ইওর প্রেজেন্টেশন, এইটাতে আপনি হচ্ছে পিন করে রাখবেন আপনার স্ক্রিনে, তাহলে আপনি আমার কথা শুনতেও পাবেন এবং এই যে স্ক্রিনটা আপনি দেখতেও পারবেন। এই স্ক্রিনটাকে বা এই পার্টিসিপেন্টটাকে আপনি জাস্ট এখান থেকে পিন করে রাখবেন, তাহলে আপনি মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। আচ্ছা, তো এই ক্রিয়েটর ইনসাইডার যে চ্যানেলটা আছে, এইখান থেকে আপনারা যদি এই চ্যানেলটাকে যদি আপনারা ফলো করেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে ইউটিউবের অ্যালগরিদমগুলো কাজ করে, এখানে কি বিষয়ে ফলো করলে আমরা হচ্ছে অনেক বেটার কিছু করতে পারবো, এই বিষয়টা আপনারা এখান থেকে জানতে পারবেন। এবং এই নিউজগুলো বা দেখাচ্ছে এরা যে বিষয়টা দেখায় এটা 100% রিয়েল এবং 100% অথেন্টিক, কারণ এইখানে যারা ভিডিও কন্টেন্টগুলো রেডি করে এরা সবাই ইউটিউবের কাজ করে, মানে ইউটিউবের হয়ে কাজ করে, এরা ইউটিউবের ভিতরের লোক। সোজা কথা যদি বলি যে এরা ইউটিউবের ভিতরের লোক, এরা ডেভেলপার, এরা অ্যালগরিদম নিয়ে কাজ করে, এরা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে ইউটিউবে ভিডিওগুলোকে র্যাঙ্কিং করার চেষ্টা করে। এখন বিষয়টা হচ্ছে যে এদের কাছ থেকে যদি আমরা ডাইরেক্ট পরামর্শ নিই বা এরা যে বিষয়গুলো আমাদেরকে দেখতে বলতেছে বা যে বিষয়গুলো আমাদের ভিডিওতে থাকতে হবে বা কি থাকা যাবে না, কি থাকা যাবে, এই বিষয়গুলো যদি আমরা এদের কাছ থেকে পরামর্শ নেই তাহলে সেটা সবচাইতে বেস্ট হবে। আপনারা যারা ইউটিউব নিয়ে যদি কাজ করতে চান বা ইউটিউবের যে কোনো ধরনের বিষয় নিয়ে যদি আপনারা অনেক বেশি জানতে চান, দেন আপনারা এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমি চ্যানেলের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। তো আমাদের যে বিষয়টা ছিল বা আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে আমাদের ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করা, ট্যাগ রিসার্চ করা এবং দেখা যাচ্ছে যে ডেসক্রিপশন বা টাইটেল এইগুলো তৈরি করার জন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ আমাদেরকে করতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমাদের ছিল যে আপলোড ডিফল্টস। তো আপলোড ডিফল্টস এর যে বিষয়টা ছিল যে বারবার আমরা যদি কোনো কিছু লিখতে না চাই সেটা আমরা আপলোড ডিফল্টস এ দিয়ে রাখতে পারি, বা দেখা যাচ্ছে যে মেইন যে কিওয়ার্ড গুলো আমাদের চ্যানেলকে রিপ্রেজেন্ট করে এই ধরনের কিছু কিওয়ার্ড কিন্তু আমরা
আমাদের এই যে আপলোড ডিফল্টস এর ট্যাগ গুলোতে দিয়ে রাখতে পারি। আচ্ছা, তো ওই বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো আরো বিস্তারিতভাবে। আর শেষের যে টপিকটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে পোর্টফোলিও। তো আমরা যতটুকুই শিখি বা যে কাজটুকুই আমরা পারি বা যে কাজটুকুই করার চেষ্টা করি, আমরা সেই কাজগুলোকে কোথাও একটু লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করব বা কোথাও একটু শো করার চেষ্টা করব। তো আমরা এইটা থেকে বা এই চিন্তাধারা থেকে আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিওটা ক্রিয়েট করা বা আমাদের পোর্টফোলিওটা ক্রিয়েট করার জন্য আমরা ব্লগস্পটকে বেছে নিয়েছিলাম। সেখান থেকে একটা ফ্রি সাবডোমেইন নিয়ে সেখানে আমরা একটা সাইট লঞ্চ করেছি বা একটা সাইট ক্রিয়েট করেছি, যেখানে আমরা আমাদের পোর্টফোলিওটাকে শো করতেছি। এখন বিষয়টা হচ্ছে যে এটা কেন জরুরি, সেই বিষয়টা আপনাদের সাথে রিসেন্টলি আলোচনা করা হয়েছে যে আপনারা যেটুকুই কাজ করেন না কেন এটা অবশ্যই অন্যদেরকে দেখাতে হবে বা বুঝাতে হবে। কারণটা হচ্ছে আপনারা যে কাজ পারেন, অনেক ভালো কাজ যে আপনারা করেন, বা আপনি যে একজন বেস্ট ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রির কাজ যে আপনি অনেক ভালো জানেন, এটা আসলে অন্যদেরকেও বুঝাতে হবে। তার কারণটা হচ্ছে যে তারা যদি না বোঝে যে আমি আসলে কাজ পারি, তারা আমার কাছ থেকে কখনো কাজ করে নিতে আসবে না, বা তারা এটা কখনো বুঝবে না যে আমি আসলে কাজ পারি। তো এই কারণে আমাদেরকে অবশ্যই কাজও করতে হবে এবং নিজস্ব যে ব্র্যান্ডিং বা আমাদের যে প্রচার, এটা করতে হবে। যার কারণে আমরা একটা অনলাইন পোর্টফোলিও ব্লগস্পট থেকে ফ্রি সাবডোমেইন নিয়ে সেটা আমরা একটা রেডি করেছি। এবং পরবর্তীতে বিষয়টা যে অনেক সময় মার্কেট প্লেসে কাজ করতে যাওয়ার পর বায়াররা আমাদের কাছ থেকে আমাদের পোর্টফোলিওটা তারা চায়, তারা আমাদেরকে অনেক সময় বলে যে আপনার পোর্টফোলিওটা দেন, আপনি কি কাজ করেন আমি একটু দেখবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা লাগে অনেক সময়। তো এটা আসলে যখন ফাইবারে যখন চাইবে, অবশ্যই অর্ডার বক্সে দেওয়ার চেষ্টা করবেন। অর্ডার বক্সে আপনি লিংক দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে পার্সোনাল চ্যাটে কখনোই আপনি মেইল বা দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবেন না। আচ্ছা, যদি ক্লায়েন্ট অনেক সময় আপনার কাছ থেকে বলেই থাকে যে হ্যাঁ আপনি আপনার মেইলটা দেন, দেন আপনি ওনারটা চাইতে পারেন যে আপনি দেন, কারণ এখানে এটা ফাইবারের রুলসের পরিপন্থী যে আমি আপনাকে কোনো পার্সোনাল ইনফরমেশন চ্যাট বক্সে বা পার্সোনাল ইনবক্সে শেয়ার করতে পারবো না। আচ্ছা, তো ফাইবার থেকেই চাক বা অন্যান্য কোনো বায়ার যদি আমাদেরকে ফাইবার মার্কেটপ্লেসের বাইরে থেকেও যদি কেউ নক করে বলে যে আপনার একটা পোর্টফোলিও আমাকে দেন, আমি একটু দেখবো, দেন আপনি যদি এই লিঙ্কটা শুধু তাকে দিয়ে বলেন যে ঠিক আছে আপনি আমার পোর্টফোলিওটা এখান থেকে চেক করতে পারেন, দেন অবশ্যই এটা একটা স্মার্ট রিপ্রেজেন্টেশন বা দেখা যাচ্ছে একটা স্মার্ট ওয়েতে তাকে হ্যান্ডেল করা হবে। কারণ সে যখন দেখবে যে এই ব্যক্তি আসলে কাজ করে বা দেখা যাচ্ছে যে এই ব্যক্তির একটা অনলাইন পোর্টফোলিও আছে, তাহলে সে বুঝবে বা অ্যাটলিস্ট এইটুকু ধারণা পাবে যে হ্যাঁ এই ব্যক্তি মোটামুটি হয়তো কাজটা করে বা কাজ হয়তো সে পারে। এখন আপনি জাস্ট আপনার পিসি থেকে একটা পুরাতন আমলের একটা পোর্টফোলিও বা সিভি আপনি ক্রিয়েট করা আছে, সেটা তাকে পাঠিয়ে দিলেন, সে ওটা দেখতে পড়তে পড়তে সে হয়তো বিরক্ত হয়ে গেল বা দেখা যাচ্ছে সে দেখা যাচ্ছে এটাকে খুব একটা স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা হলো না। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার চান্সও কিন্তু কমে যাবে। আর এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই আমরা ব্লগস্পট থেকে একটা ফ্রি ইউআরএল বা ফ্রি একটা সাবডোমেইন নিয়ে সেটার আন্ডারে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এইটুকুই ছিল মোটামুটি আমাদের প্রথম 25টা ক্লাসের সামারি। এখন একটু আপনারা আমাকে বলেন যে কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়ে থাকে, কোনো টপিকটা যদি রিপিট করতে হয়, একটু আমাকে বলেন, আমি আবার ওইটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আহসান হাবিব, তারপর হচ্ছে ইশরাত জাহান রিপা, রোকসানা রুকু বা যারা আছেন ক্লাসে, যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলবেন। কোনো প্রবলেম নেই। ঠিক আছে স্যার, এই অবধি যা বলেছেন সব তো বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝলে হবে না, এগুলো একটু প্রয়োগ করতে হবে, একটু প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হবে। যখন কাজ করতে যাবেন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন এবং আপনারা সেখান থেকে নিজেরাও অনেক কিছু শিখবেন, সার্চ করে করে আপনারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রিয়েল এস্টেট লিডের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম যে প্রথমে আপনারা যে কোনো ধরনের লিডের ক্ষেত্রে প্রথমে আপনারা গুগল ম্যাপ থেকে শুরু করবেন। গুগল ম্যাপ থেকে একদম অথেন্টিক এবং দেখা যাচ্ছে অনেক ভালো মানের ডেটা পাওয়া যায়। এরপরে আপনারা যদি স্পেসিফিক রিয়েল এস্টেটের জন্য যদি কোনো ইনফরমেশন খুঁজতে চান, আপনাদেরকে একটা সাইটের কথা বলছিলাম zillow.com, আপনাদের একটু দেখাই সার্চ দিয়ে। আচ্ছা, zillow.com, এই zillow.com থেকে আপনি রিয়েল এস্টেটের প্রচুর ইনফরমেশন এখানে পাবেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এটা অনেক ভালো একটা সাইট এবং এখান থেকে
অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো প্রাথমিক অবস্থায় গুগল থেকে সার্চ করবেন, গুগল ম্যাপ থেকে সার্চ করবেন, দেন আপনারা এই zillow.com থেকে ইনফরমেশন নিতে পারবেন। আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরেন আপনার জুম ইনফো লিখে সার্চ দিবেন, যে দেখেন B2B। আচ্ছা আমি একটু আরেকবার দেখাই। জুম ইনফোতে যখন আপনারা সার্চ দিলেন তখন জুম ইনফো নিজেই বলতেছে জুম ইনফো বিজনেস টু বিজনেস ডেটাবেস, বিজনেস লিডস এন্ড কোম্পানি কন্ট্যাক্টস। তো জুম ইনফোতে যেটা হয় যে এখানে আসলে ফ্রি আছে এবং পেইড আছে। তো এখানে আপনি যদি পেইড ভার্সনটা ইউজ করতে পারেন আপনার জন্য সবচেয়ে বেটার, এবং দেখা যাচ্ছে ইনফরমেশন অনেক খুঁজে পাবেন, অনেক বেশি ইনফরমেশন খুঁজে পাবেন। আচ্ছা ফ্রিতেও এখানে কিছু পাওয়া যায়, খুব একটা বেশি না, এখানে আপনার ট্রায়াল ইউজ করতে পারেন। আচ্ছা প্রাইজিংটা একটু দেখি যে এদের প্রাইজিংটা কেমন। আচ্ছা এখান থেকে আপনারা প্রাইজিংটা দেখে নিন, সমস্যা নাই। এখানে আসলে ফ্রিতে খুব একটা ভালো কাজ করে না, তারপরে এখান থেকে আপনারা অনেক ইনফরমেশনের সোর্স খুঁজে পেতে পারেন। তো জুম ইনফোতে আপনারা সার্চ করতে পারেন, আর মেইনলি zillow.com-টাতে আপনারা খুঁজবেন, এটাতে মোটামুটি ফ্রি এবং দেখাচ্ছে এখানে সব ধরনের ইনফরমেশন অনেক অর্গানাইজড ওয়েতে আপনি এখানে পাবেন। আর এটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছিলাম, তো আপনাদেরকে লিংকটা দিয়ে দিই। zillow.com zoominfo.com। তো এই দুটো ওয়েবসাইটের নামই বলেছিলাম, আর একটা অ্যাপ ছিল সেই অ্যাপটার নাম বলেছিলাম, সেটা হচ্ছে সম্ভবত ট্রুলিয়া। আচ্ছা এই ট্রুলিয়া যে অ্যাপটা, এটা দেখেন ট্রুলিয়া রিয়েল এস্টেট লার্নিং, রিয়েল এস্টেট লিসনিং হোমস ফর সেল, এটার আপনারা অ্যাপ ইউজ করতে পারবেন এবং এখান থেকে এদের ওয়েবসাইটে থেকেও কিন্তু ডেটাগুলো কালেক্ট করতে পারবেন। তো এটা একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, এটার লিংকটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা তো মোটামুটি এখানে 3টা ওয়েবসাইট এবং দেখাচ্ছে যে এই ট্রুলিয়ার একটা অ্যাপ আছে, এটা আপনারা চাইলে ইনফরমেশন গ্যাদার করার জন্য ইউজ করতে পারেন। আচ্ছা বিষয়টা ক্লিয়ার নাইম ইসলাম? আচ্ছা বাকি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা স্যার লিংকডইন থেকে সেলস কিউএল এর ইউজটা একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি। আপনাদের কোশ্চেনগুলো চ্যাট বক্সে লিখতে পারেন, আমি ওখান থেকে দেখেও অ্যানসারগুলো দিয়ে দিব। আচ্ছা জুম ইনফো সরি সেলস কিউএল এই এক্সটেনশনটা একটু অ্যাড করে নিতে হবে। আমার এখানে অ্যাড করা আছে কিনা একটু দেখি। হ্যাঁ সেলস কিউএলটা অ্যাড করাই আছে। আপনারা তো এই ধরনের এক্সটেনশন অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে সেলস কিউএল এক্সটেনশন, সেলস কিউএল এক্সটেনশন লিখে সার্চ দিবেন, দেখেন ক্রোম স্টোর থেকে যে এক্সটেনশনটা দেখাবে এটা আপনারা এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। আর সেলস কিউএল এর যে বিষয়টা, এটা প্রতি মাসে 100টা লিড আপনাকে ফ্রিতে কালেক্ট করে দেয় এবং তার পরবর্তীতে আপনাকে এটার প্রিমিয়াম নিতে হবে, বা দেখা যাচ্ছে যে প্রতি মাসে 100টা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এর বেশি চাইলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। আর আপনাদেরকে প্রিমিয়াম না নেওয়া বা দেখা যাচ্ছে প্রিমিয়াম না নেওয়ার জন্য একটা পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা এখানে ক্লাসে 20 জন অ্যাটেন্ড আছেন, তো 20 জনের মিনিমাম 20টা লিঙ্কডইন আইডি আছে। তো 20টা লিঙ্কডইন আইডি থেকে যদি আপনারা সবাই সার্চ করেন তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে আপনারা 2000-এর মতো লিড এখান থেকে কালেক্ট করতে পারবেন সেলস কিউএল দিয়ে। তো এটা অনেক হিউজ একটা নাম্বার, 2000 সেলস কিউএল দিয়ে 2000 লিড কালেক্ট করা মানে অনেক বড় ব্যাপার। তো আপনারা যদি একটা ইউনিটি হিসেবে কাজ করেন বা সবাই একত্রিত হয়ে যদি কাজ করেন তাহলে এখানে দেখেন প্রিমিয়ামের থেকেও বেশি বেটার সার্ভিস আপনারা পাচ্ছেন। আর সেলস কিউএল এর যে বেসিক যে প্যাকেজটা বা বেসিক প্রাইসিং এর যে প্যাকেজটা
ওইটাতে আপনি যদি বেসিক প্যাকেজটা নেন আপনি মাসে 1500টা লিড কালেক্ট করতে পারবেন। তো দেখা যাচ্ছে সবাই মিলে কমিউনিটি হিসেবে কাজ করলেন, ওখানে আপনি ফ্রিতে কাজ করতে পারলেন, প্লাস বেসিক যে প্যাকেজটা আছে তার থেকে বেশি ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আমরা জাস্ট লিংকে চলে যাব। স্যার এখানে একটা কোশ্চেন করি। জি বলেন। স্যার আপনি বলছিলেন যে হচ্ছে আমরা তো মানে 100টার বেশি হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে লিড কানেক্ট করতে পারবো না সেলস কিউএল দিয়ে। জি জি। তো সেক্ষেত্রে এটাও বলছিলেন যে যদি তারও বেশি চাই সেক্ষেত্রে যে অ্যাকাউন্টে থেকে লিঙ্কডইনে যে অ্যাকাউন্টে থেকে সেলস কিউএল দ্বারা হচ্ছে লিড কানেক্ট করবো, তারপর যদি নতুন আরেকটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে লিড কানেক্ট করি তারপর আবার হচ্ছে 100টা পাবো জি এরকম। জি জি। তো যদি হচ্ছে মানে নতুন একটা অ্যাকাউন্ট না ক্রিয়েট করে যদি হচ্ছে সেলস কিউএলটাকে হচ্ছে রিমুভ করে আবার হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে সেক্ষেত্রে কি পাবো স্যার? সেক্ষেত্রে পাবেন না, কারণ এই এই সেলস কিওয়ার্ডটা যখন আপনি অ্যাড করেন এরা আপনাকে ধরে নেয় বা দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে সেখানে তারা নিয়ে নেয়, এই যে লিংকডইন অ্যাকাউন্ট। আচ্ছা আমি দেখাই, যখন আপনি সেলস কিওয়ার্ডে এখানে ক্লিক করলেন, আচ্ছা একটু সময় নিচ্ছে, এখানে দেখেন বলতেছে যে আমার দেখেন যে লিংকডইন প্রোফাইলটা সে এখানে কিন্তু নিয়ে নিছে। তো আমার লিংকডইন প্রোফাইলটা তাদের ডেটাবেজে আছে এবং দেখা যাচ্ছে আমি যদি এটা রিমুভ করে আবার যদি অ্যাড করি, তারপরেও আমার লিংকডইন প্রোফাইলটা দিয়ে যদি এখানে আমি লগ ইন করি তাহলে তারা আমাকে এখান থেকে দেখাবে যে আপনার অলরেডি 100টা হয়ে গেছে, তখন আর আপনি নিতে পারবেন না। জি স্যার বুঝতে পেরেছি। জি থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এখন আপনি যাকে খুঁজছেন বা ধরেন কারো একজন প্রোফাইল আপনি খুঁজতেছেন, ধরেন যে এই ব্যক্তির প্রোফাইল আমি খুঁজতেছি বা এই ব্যক্তির লিড আমাকে কালেক্ট করতে হবে, জাস্ট তার প্রোফাইলটাতে আসবো। প্রোফাইলটাতে আসার পর আমরা সেলস কিওয়ার্ডটা চালু করে দেখি, কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এই পেজটাতে আসার পর একটা রিলোড দিবেন। অনেক সময় দেখবেন যে এটা হয়তো কাজ করছে না, পেজটা রিলোড দেওয়ার পর দেখবেন যে এই ব্যক্তির অর্থাৎ ডক্টর ক্রিস্টিনা ওনার প্রোফাইলটা এখানে কিন্তু চলে আসছে। তো এখানে জাস্ট আমি এখান থেকে অ্যাড বাটনটাতে ক্লিক করি, বলছে সার্চিং ইমেল অ্যান্ড ফোনস। দেখেন এখান থেকে তার মেইল অ্যাড্রেসটা পেয়ে গেছে, দেখছেন এখান থেকে তার মেইল অ্যাড্রেসটা কিন্তু পাওয়া গেছে এবং এটা হচ্ছে একদম ভেরিফাইড মেইল, এটা একদম 100% অ্যাকুরেট। দেখেন এইটা তার মেইল অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম। আর ফোন নাম্বারটা যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে সেলস কিওয়ার্ডে প্রিমিয়ামটা ইউজ করতে হবে। আর এখানে যদি তার ফোন নাম্বারটা যদি অ্যাড নাই করা থাকে তাহলে আসলে পাওয়াটা একটু মুশকিল। তো আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে ওনার মেইলটা থেকে যে ডোমেনটা আছে সেই ডোমেনটাতে গিয়ে বা সেই ডোমেনটার মাধ্যমে আমরা একটা সাইটে যাওয়ার চেষ্টা করছি, দেখি যে সাইটটা কাজ করে কিনা। সাইটে যদি কাজ করে এবং সাইটটাতে গিয়ে যদি আমরা কোনো ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন যদি পাই, দেন আমরা সেখান থেকে কিন্তু তার আরো অন্যান্য ইনফরমেশন খুঁজে পেতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে না যে এই সাইটটা থেকে তার কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। আচ্ছা, তো আমরা নরমালি এইভাবে সার্চ করি এবং সেলস কিওয়ার্ডটা ইউজ করা বুঝতে পারলেন মানসী? জি স্যার বুঝতে পারছি, কিন্তু আরেকটা বিষয়, যদি বলা হয় কোনো সফটওয়্যার কোম্পানি যেভাবে আপনি দিয়েছিলেন বা যে কোনো কোম্পানি থেকে যেভাবে আমরা গুগল ম্যাপ থেকে কালেক্ট করছিলাম হচ্ছে লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, তো সেভাবে কি আমরা এখানে লিংকডইনে পাবো না? তো যেটা আপনি ব্যক্তির ইমেল বের করা দেখালেন, সফটওয়্যার কোম্পানির কি ইমেল বের করা যাবে সেলস কিওয়ার্ড দিয়ে? আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির প্রোফাইলটাতে আপনাকে যেতে হবে। এখন একটা বিষয় একটু বলি যে নরমালি যখন আমরা সেলস কিওয়ার্ডটা ইউজ করে লিংকডইন থেকে কোনো ব্যক্তির বা দেখা যাচ্ছে লিংকডইনে কিন্তু আমরা এখানে ব্যক্তির প্রোফাইলটাই বেশি খুঁজি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি একজন ব্যক্তির প্রোফাইল যখন খুঁজবেন বা একজন ব্যক্তির যখন ইনফরমেশন খুঁজবেন, তার আসলে দেখা যাচ্ছে তার একটা ওয়েল ডেভেলপড একটা ওয়েবসাইট নাই বা দেখা যাচ্ছে তার ওয়েবসাইটে কোনো ইনফরমেশন দেওয়া নাই। কিন্তু আপনি যখন একটা কোম্পানির ক্ষেত্রে চিন্তা করবেন, দেখবেন যে কোম্পানির কিন্তু অবশ্যই একটা সুন্দরভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করাই থাকবে। একটা কোম্পানি যদি থাকে তার একটা ওয়েবসাইট থাকবেই, এটা মানে বাইরের দেশগুলোতে মাস্ট। তো এখন বিষয় হচ্ছে যে আপনি এখানে লিংকডইনে এই সেলস কিওয়ার্ডটা ইউজ করে একটা এক্সটেনশন ইউজ করে খুঁজে তাদের কোম্পানির প্রোফাইলের যে মেইলটা আছে সেটা আপনি বের করতেছেন। এখন তাদের অলরেডি একটা ওয়েবসাইট সুন্দরভাবে দেওয়া আছে, যে ওয়েবসাইটটাতে সব ইনফরমেশন সুন্দরভাবে দেওয়া আছে। তো এই কারণে আসলে আমরা যে কাজটা করি যে কোম্পানি বা এই ধরনের বড় কোম্পানির প্রোফাইলগুলোতে বা লিংকডইনে না খুঁজে তাদেরকে আমরা গুগলে বা গুগল ম্যাপে খুঁজি
এবং তাদের ওয়েবসাইটটা যদি আমরা সামহাও পেয়ে যাই, সেখান থেকে তাদের ইনফরমেশন কালেক্ট করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে এখন এই ব্যক্তির, ধরেন মুশফিকুর রহমান শিশির, এনার হচ্ছে আমি এখান থেকে মেইল অ্যাড্রেস খুঁজতেছি। এখন বিষয়টা হচ্ছে যে এনার হয়তো একটা ওয়েবসাইট থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ উনি একজন ব্যক্তি, উনি কোনো প্রতিষ্ঠান না, হতেও পারে নাও হতে পারে। এখন তার এখন মেইল যদি ওয়েবসাইট যদি না থাকে, তাহলে মেইলটা আমরা কোথায় খুঁজবো? আমাদেরকে লিঙ্কডইন থেকে একটু দেখতে হবে। তো আমরা দেখি যে তার মেইলটা আমরা খুঁজে পাই কিনা। তো এটা ছিল হচ্ছে প্রোফাইল, এবং দেখা যাচ্ছে যে কোন একটা কোম্পানির প্রোফাইল খোঁজার মধ্যে একটু পার্থক্য আছে। দেখি যে ওনার প্রোফাইলটা থেকে আমরা কিছু পাই কিনা। আচ্ছা, সেলস কিওয়ার্ড ইউজ করে দেখেন ওনার যে মেইলটা, এটাও আমরা সহজেই পেয়ে গেছি, এবং এখান থেকে তার একটা ফোন নাম্বারও আমরা পাইছি। ফোন নাম্বারটা এখানে পার্সোনাল, এখানে হাইড করা আছে। তো এটা আসলে কপি করলে এটা আমরা হচ্ছে দেখেন সি প্ল্যানস আমাদেরকে বলতেছে যে এই প্রিমিয়াম প্ল্যানটা আমাদেরকে নিতে হবে। তো ফোন নাম্বারটা আমাদেরকে ফ্রিতে দেয় না, আমাদেরকে জাস্ট মেইলটা ফ্রিতে দেয়, এবং এটা 100% ভ্যালিড একটা মেইল। তো এই ছিল আসলে সেলস কিওয়ার্ড থেকে প্রোফাইল এবং কোম্পানি প্রোফাইল এবং হচ্ছে পার্সোনাল প্রোফাইল থেকে মেইল খুঁজে বের করার মধ্যে একটা পার্থক্য। একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানিতে আমরা আসলাম, এখানে আসার পর আমাদেরকে বলছে যে ভিজিট ওয়েবসাইট। দেখেন তাদের ওয়েবসাইটটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমরা সেলস কিওয়ার্ড একটু ইউজ করে দেখি যে এখান থেকে তাদের মেইলটা পাওয়া যায় কিনা। দেখেন এই প্রোফাইলটা বা এই কোম্পানির এটা কিন্তু আমাদের এখানে আসে নাই, কারণ এখানে সেলস কিওয়ার্ডটা মেইনলি আমরা ইউজ করি যে কোনো পার্সোনাল ইনফরমেশন খুঁজে বের করার জন্য। দেখি তারপরে পাই কিনা। না, এটা আসলে পায় না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে ভিজিট ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এদের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসলাম। এখন ওয়েবসাইটে আসার পর এখান থেকে মেইল বা দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করা অনেক সহজ হয়ে যায়। এখান থেকে ডিরেক্ট আপনি তাদের সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেট করতে পারবেন। আচ্ছা, তো বুঝতে পারছি। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলোতে দেখবেন। আর এখানে আসলে এইভাবে একটা একটা করে খোঁজার থেকে যে বিষয়টা সবচেয়ে সুবিধা হয় যে এদের হচ্ছে আপনি একটা এক্সটেনশন ইউজ করবেন, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টরটা ইউজ করলে এত মানে প্রত্যেকটা লাইন বা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেকশনে গিয়ে বারবার খুঁজতে হয় না। তখন আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো অটোমেটিক ওই এক্সটেনশনের মাধ্যমে খুঁজে পাবেন। আচ্ছা, টুইটারে যদি আপনারা ট্রেন্ড ফলো করতে চান, আপনাদেরকে যে কাজটা করতে হবে যে ট্রেন্ডস 24 লিখে সার্চ দেন। এখানে আসলে লেটেস্ট ট্রেন্ডগুলোকে পোস্ট করা হয়। ট্রেন্ডস 24 যদি লিখে সার্চ দিই আমরা, আচ্ছা এই সাইটটাতে যাবেন, গিয়ে আপনারা দেখতে পাবেন যে এখানে একদম লেটেস্ট যে ট্রেন্ডগুলো আছে, এই ট্রেন্ডিং বা দেখা যাচ্ছে যে টুইটারের যে লেটেস্ট ট্রেন্ডিং টপিকগুলো আছে এখানে দেওয়া আছে। দেখেন ফিউ মিনিট এগো, একটু আগেই এই ট্রেন্ডগুলোকে আপডেট করা হয়েছে। 1 ঘন্টা আগেও এই ট্রেন্ডটা ছিল, 2 ঘন্টা আগেও এই ট্রেন্ডটা ছিল, মানে এই ট্রেন্ডটা এখন চলমান আছে। এই ট্রেন্ডটা দেখেন যে জুলিয়েট, যেটা এই জুলিয়েট ট্রেন্ডটা 1 ঘন্টা আগে চালু ছিল, 2 ঘন্টা আগেও চালু ছিল, কিন্তু এখন এই জুলিয়েট ট্রেন্ডটার জায়গায় এখন চলে আসছে যে টাইলার্স ভার্সন, এটা ট্রেন্ড হিসেবে চলে আসছে। তো যেটা হচ্ছে আপকামিং ট্রেন্ডিং টপিক বা দেখা যাচ্ছে যেটা জাস্ট এখনই ইন করছে যে টপিকটা, এই ধরনের ট্রেন্ডিং টপিককে আপনাদের চুজ করতে হবে। আপনাদেরকে এখানে একটু কম্পেয়ার করে করে দেখতে হবে যে টেক্সাস এই যে ট্রেন্ডিংটা আছে, এই ট্রেন্ডিংটা এখন স্লো হয়ে গেছে, তারপরেও চলতেছে, এটা এখন ভালো র্যাঙ্কিং আছে। আর এই যেমন ধরেন যে লুমিনা, এই লুমিনা যে ট্রেন্ডিংটা আছে এটা দেখেন 2 ঘন্টা আগেও ছিল, এখনো আছে, 1 ঘন্টা আগেও ছিল, এখনো আছে। তো হ্যাশট্যাগ ইউজ করে এই ধরনের ট্রেন্ডিং বা এই ধরনের ট্রেন্ড কিন্তু আপনারা ইউজ করে এখান থেকে এই ট্রেন্ডগুলোকে ইউজ করে বা এই ট্রেন্ডগুলোকে ফলো করে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন। আচ্ছা দেখেন 3 আওয়ার এগো এখানে লুমেনা ছিল, এখন লুমেনাইট এখানে ট্রেন্ডিং আছে। তো 4-5 ঘন্টা যাবত এই লুমেনা এটাই হচ্ছে দেখা যাচ্ছে ট্রেন্ডিং এ চলতেছে। তারপর দেখেন যে জুলিয়েটটা, এটা হচ্ছে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আগে ছিল, এখন আর নাই, এখন আসছে কি টাইলার্স ভার্সন। তো এই টাইলার্স ভার্সনটা এটা আপনারা চাইলে ইউজ করে এই যে হ্যাশট্যাগটা ইউজ করে হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন এইটা ইউজ করে এই সম্পর্কিত কোনো একটা পোস্ট লিখে আপনারা হচ্ছে টুইটারে পোস্ট করতে পারেন। তো এই ধরভাবে যদি ট্রেন্ড ফলো করে যদি আপনারা পোস্ট করেন আপনাদের ফলোয়ার বাড়বে। এটাই এখানে জাস্ট ট্রেন্ড ফলো করা বলতে যে এই হ্যাশট্যাগটা ইউজ করে আপনি টুইটারে একটা পোস্ট করবেন।
আচ্ছা এখানে সাইন ইন করবেন। আচ্ছা নাইম ইসলামের স্ক্রিনটা শেয়ার করে আমরা দেখি যে ওখান থেকে কিভাবে আসলে ট্রেন্ড ফলো করে বা হ্যাশট্যাগ ফলো করে পোস্ট দিতে পারবে নাইম। আচ্ছা তো আপনার স্যার এখানে সার্চ গো ওইখানেও সার্চ দিতে পারেন। আবার আপনাদেরকে সহজে একটা বুদ্ধি বলে দিলাম যে ট্রেন্ডস 24, আপনাকে একটু আগে একটা ওয়েবসাইট সার্চ করে দেখালাম, মনে আছে? ট্রেন্ডস 24 জি স্যার একটা নতুন ট্যাবে গিয়ে ওটা একটু সার্চ করেন। হ্যাঁ প্রথমটা ওদের ওয়েবসাইট। দেখেন এখন যে ট্রেন্ডটা চলতেছে যে 33 মিনিট এগো, 1 আওয়ার এগো, এরা নরমালি এদের স্ট্যাটিস্টিক্সটাকে 1 ঘন্টা পর পর আপডেট করে। তো এখন যে ট্রেন্ডিংটা চলতেছে হ্যাশট্যাগ টাইলার ভার্সন, এটা একটা চলতেছে, বা লুমেনা যেটা চলতেছে, আপনি হ্যাশট্যাগ টাইলার ভার্সনটা ইউজ করেন, কারণ এটা এখন আপকামিং বা দেখা যাচ্ছে আসতেছে, এটা এই আওয়ারে আছে, দেখা যাচ্ছে পরবর্তী আওয়ারে এটা প্রথমেও চলে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনি এটাকে ফলো করেন, ওটাকে আপনি কপি করে নেন, হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন। এখান থেকে কপি করেন, ওখানে ক্লিক করেন। আচ্ছা এখন যান টুইটারে, যান ওখানে সার্চ দেন হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন। এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কি। দেখেন হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন দিয়ে এখন কিন্তু ট্রেন্ডিং এ এখানে কিন্তু এই যে টপিক গুলো চলতেছে, দেখেন এই পোস্ট গুলো কখন করা, দেখেন 26 মিনিট আগে এই পোস্টটা করা। তো এই হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন এটা যদি কেউ ফলো করতে চায় বা এটা আসলে কি এটা যদি সে জানতে চায়, তাহলে কিন্তু সেইভাবে হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন লিখে সার্চ দিবে, এবং লেটেস্ট যে পোস্টটা দেখেন 26 মিনিট আগে যে লেটেস্ট পোস্টটা হয়েছে নো ইটস ব্যাকি, এই প্রোফাইল থেকে দেখেন এটা 26 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। তো আপনি যদি এখন হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন লিখে যদি আপনি একটা ট্রেন্ডিং পোস্ট আপনি দেন বা এই সম্পর্কিত একটা পোস্ট যদি আপনি দেন, তাহলে এরপরে আপনি পোস্ট করার পরে কেউ যদি হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন লিখে যদি সার্চ দেয়, আপনার পোস্টটা সবার সামনে আসবে। আচ্ছা এখন আপনি একটু হোমে ফিরে যান, এখানে হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন লিখে একটা পোস্ট করেন, আপনি লেখেন হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন, ওটা কপি পেস্ট করে দেন। দেখেন হ্যাঁ ট্রেন্ডটা চলে আসছে, এটাতে ক্লিক করেন। হ্যাঁ এখন একটু এখানে দুই একটা লাইন কিছু এখন লেখেন, যে লেখেন মানে ডেমো হিসেবে যেটা লিখতে পারেন যে আই এম ফলোইং, এরকম যে এই ট্রেন্ডটা আই এম ফলোইং দিস ট্রেন্ড, লেখেন হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন, লেখেন আই এম ফলোইং দিস ট্রেন্ড, মানে জাস্ট একটা পোস্ট করা আপনাদেরকে দেখাচ্ছি, ফলোইং দিস ট্রেন্ড। আচ্ছা ট্রেন্ডস একটা বানান ভুল হয়েছে দেখেন। আচ্ছা এখন টুইট করেন। আচ্ছা টুইটটা পোস্ট হয়ে গেছে, এখন আপনি সার্চে যান, সার্চে গিয়ে ওখানে হ্যাঁ ওইটা পেস্ট করেন, হ্যাঁ পেস্ট করেন, সার্চ দেন। আচ্ছা দেখেন আপনার পোস্টটা কোথাও আছে কিনা। আচ্ছা টপ না, এখানে আপনাকে লেটেস্ট দেখতে হবে, এই যে দেখেন উপরে লেখা আছে টপ লেটেস্ট পিপল, লেটেস্টে যান, দেখেন আপনার পোস্টটা একটু উপরের দিকে স্ক্রল করে যান। আচ্ছা দেখেন আপনার পোস্টটা এখানে আছে কিনা। বেশিরভাগই পোস্ট দেখেন যে 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে 9 সেকেন্ড আগে পোস্ট করা, তো এখানে আপনার পোস্টটা থাকতে পারে, একটু দেখেন খেয়াল করে। জি স্যার দেখতেছি আচ্ছা এত বেশি সময় আমাদের হয় নাই, দেখেন উপরের দিকেই থাকার কথা।
নাইম ভাই একটু স্যার, রিলেটেড এভাবে- দিয়ে দিন। একটু রিলোড দেন। আচ্ছা 2 সেকেন্ড 3 সেকেন্ড আগে যে পোস্টগুলো দেখেন সেই পোস্টগুলো এখানে চলে আসছে, কারণ এই ব্যক্তিরাও জানে যে এখানে হ্যাশট্যাগুলো বা এই ট্রেন্ডগুলোকে ফলো করে যদি তারা পোস্ট করে তাদের পোস্টগুলো এখানে চলে আসবে। তো এই তো হচ্ছে বিষয়। স্যার এভাবে করলেই তো হবে তাই না? হ্যাঁ, এইভাবে পোস্ট করলে দেখবেন যে ট্রেন্ড ফলো করে আপনারা পোস্ট করতেছেন, অনেকেই এইভাবে লেটেস্ট পোস্টে আপনাদের পোস্টগুলোকে খুঁজে খুঁজে দেখতেছে। এটা ছিল বিষয়, ট্রেন্ড ফলো করে পোস্ট করা। স্যার জি স্যার এভাবে স্যার follow এখানে করে মনে কি হয় আমরা প্রোফাইলগুলো একটু ভারী লাগে। আচ্ছা, ওনার প্রোফাইলে গিগ বা এগুলো পাবলিশ করতে পারবো? আচ্ছা ফাইবার গিগ বা এই বিষয়গুলো কিভাবে পোস্ট করবেন সেটা একটু বলি। যে আপনাকে একটু টেকনোলজি বা দেখা যাচ্ছে ফাইবার গিগ রিলেটেড কোন একটা পোস্ট লিখতে হবে। আপনি এই যে হ্যাশট্যাগ টাইলার্স ভার্সন এটার সাথে আপনি হচ্ছে আপনার গিগের লিংক দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু লিখতে হবে। এখানে এই যে ট্রেন্ড ফলো করে যে আপনি পোস্টগুলো দিবেন, এটা দেওয়ার মানে কারণটা হচ্ছে আপনার প্রোফাইলে এনগেজমেন্ট বাড়ানো বা আপনার এখানে ফলোয়ার বাড়ানো। এটা ছিল হচ্ছে এই হ্যাশট্যাগ ফলো করে বা হ্যাশট্যাগ ট্রেন্ড ফলো করে পোস্ট দেওয়ার যে রিজনটা। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। জি ঠিক আছে।